যারা মোস্তফা ফিরোজ, আমি প্রথমে যে বিষয়টা আপনার সঙ্গে আলোচনা করতে চাই, আপনি খেয়াল করবেন গত কয়েকদিন আমরা দেখলাম দেশের বিভিন্ন জায়গায় মানে বেশ বড় সড়ো আগুন ধরছে, এবং এই আগুনে হাজার হাজার কোটি টাকা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই সর্বশেষ যে কার্গো ভিলেজ যে আগুনটা হলো, এটা বলা হচ্ছে কয়েক হাজার কোটি টাকা পণ্য এখানে ধ্বংস হয়ে গেছে। এবং কখন একজন লোক মানে আপনার ইয়ে বাই ইয়ারের জিনিসপত্র আনে, যেটা নাকি খুব জরুরি, জরুরি কিছু জিনিসপত্র আনে, মেশিনারি জানে, অনেক কিছু আনে। তো এগুলির সঙ্গে কিন্তু অন্য অন্য শিল্পের বিভিন্ন রকম কর্মকাণ্ড জড়িত আছে। সরাসরি ক্ষতি কয়েক হাজার কোটি টাকা, আর পরোক্ষ ক্ষতি যে কত হাজার কোটি টাকা এর হিসাব হুম। কেউ নেই। কিন্তু আপনি যে সরকারের আচার আচরণে দেখেছেন এ পর্যন্ত তারা খুব বেশি একটা ব্যথিত এটা নিয়ে আমি কিন্তু দেখছি না। আবার ধরেন বিভিন্ন জনের ওখানে যে প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের বিভিন্ন রকম ভিডিও ফুটেজ আমি দেখলাম, এবং এগুলি দেখে আমার কাছে কেন যেন মনে হলো যে দেখেন এয়ারপোর্টের মধ্যে তো সবসময় চার পাঁচটা কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি থাকে, এবং অনেক ওদের আসলে মনে হলো শুরুতেই যদি আগুনটা নিভানো যেত তাহলে কিছুই হতো না। কিন্তু হুম। ওই ভেতরে ঢোকা যাবে না, অনুমতি দেওয়া হয় নাই, অমুক গেট বন্ধ, তমুক গেট বন্ধ, ফায়ার ব্রিগেডের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতে পারছে না। এই যে অনিয়মগুলো, তো এইগুলো কি অন্য কোনো দিকে ইঙ্গিত করে কিনা, এগুলো আসলে কি হচ্ছে? না, এটা খুব সিগনিফিকেন্ট। মানে ধরুন পরপর ঘটলো তো একদিন পর পর। আপনি মিরপুরের ঘটনা দেখেন, কেমিক্যাল গুদাম দেখেন, নর্মাল কোনো আগুন না। একটা গার্মেন্টস হুম। এ হলে ঠিক আছে, গার্মেন্টসটা পড়লো, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু কেমিক্যাল। তারপরে চট্টগ্রাম ইপিজেডে দেখেন মেডিকেল কেমিক্যাল। এবং হুম। মানে একটা আগুন নিয়ন্ত্রণ করতে সেখানে লাগলো 17 ঘন্টা চট্টগ্রামে। ঢাকায় মিরপুরে লাগলো আপনার লম্বা সময়, 16 জন মারা গেল। এখানেও দেখেন এই আগুন মনে হচ্ছে যেন গার্মেন্টস এর কাপড় চোপড় বা অন্যান্য দ্রব্য না, এখানেও সেই আহ, মানে অনেক দিন পড়ে থাকা আহ, যে কেমিক্যাল, সেই কেমিক্যালে আগুন Right. লাগার কারণেই এইরকম ভয়াবহতা। এবং দীর্ঘ 27 ঘন্টা পর আজকেই বোধহয় মানে আগুনটা পুরোপুরি নিভলো। আমরা জানি যে এয়ারপোর্টে এমন কিছু আহ দ্রব্য থাকে যেগুলো বিমানে আগুন লাগলে সেই আগুনটা যাতে দ্রুত নেভানো যায় এমন পদার্থ থাকে, তো সেইগুলি কেন এখানে ব্যবহার করলো না, এটা আমি পরিষ্কার না। সবচেয়ে বড় কথা হলো যে পরপর খুব টার্গেট করে করে এমন সব অগ্নিকাণ্ড, যে অগ্নিকাণ্ড হবে ভয়াবহ, সেই পরিস্থিতিটা নাশকতা কিনা তদন্ত ছাড়া বলা যায় না। কিন্তু মানে প্রকৃতিটা মনে হচ্ছে একই রকম। এর কোনো রাজনৈতিক সূত্রতা আছে কিনা। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি কোনো একটা জায়গায় আপনি মিরপুরের কথা বাদ দেন, আপনি ইপিজেড এর মতন এলাকায়, তারপরে এই কার্গো ভিলেজে তার নিজস্ব অগ্নি নির্বাপনের ইয়ে থাকবে না। এটা তো খুব আশ্চর্য ব্যাপার যে হঠাৎ করে তো আর ধূপ করে সমস্ত জ্বলবে না, এক জায়গা থেকে সূত্র হয়। তো সাথে সাথে সেই সূত্রটা কেন বন্ধ করা হলো না? মানে এমন তো না যে গভীর রাতে লাগছে, তাও না, বেলা আপনার 2:30টার সময়, Right. 2:30টার সময় দিনে দুপুরে হইলো, সেটা নিয়ন্ত্রণ করতে পারলো না। এটা অদক্ষতা। আপনি এখন ষড়যন্ত্র বলতে পারেন, নাশকতা বললে সরকার একটা সেফ গার্ড থাকে যে তাহলে দায় মুক্ত হয়ে যায়। কিন্তু নিজেদের অদক্ষতা এবং প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা, এটা তো মানে সাংঘাতিক রকম মানে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে যে কত বড় মানে নিরাপত্তাহীন অবস্থার মধ্যে আছি। যে এমন একটা জায়গায়, তারপর দেখেন আরো দুঃখজনক কি প্ল্যানিং, কার্গো ভিলেজটা এমন সন্নিকটে যে তার ধোঁয়ায় আপনার মূল বিমানবন্দরটাই বন্ধ হয়ে গেল। এই ধরনের বিমানবন্দর সাধারণত ক্ষেপণাস্ত্র হামলা হইলে সাধারণত বন্ধ হয়, আমরা দেখি আন্তর্জাতিক ভাবে। আর এখানে একটা আগুন লাগলো কার্গো ভিলেজে, বন্ধ হয়ে গেল মূল আর ঢাকায় কত বিপজ্জনক বহির্বিশ্বের সাথে যোগাযোগের, মানে রাজধানীর যোগাযোগের একমাত্র একটা মাত্র বিমানবন্দর, আশেপাশে কোনো ছোটখাটো বিমানবন্দর নাই। আপনি বিশ্বের যে কোনো জায়গায় দেখেন যে এই যে ধরেন আমি এখন ব্যাংককে আছি, ব্যাংককে 2টা বিমানবন্দর আছে এবং দুটাই আন্তর্জাতিক। তা আপনি তেজগাঁও আপনার ছিল, সেটা আন্তর্জাতিক ছিল, সেটাকে আপনি শেষ করে দিলেন। মানে কত বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা আছি। দেখেন ওই তেজগাঁর এয়ারপোর্টের কোনো খবরই নেই। ওখানে কিছুদিন আগেও, আজকে 10-12 বছর আগেও
ওই আপনার প্রাইভেট এয়ারলাইন্স ওঠানামা করতো, এখন সেটাও নাই। সেটার অস্তিত্ব আছে কিনা জানি না। এখন ওই এক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ওটা বিমান বাহিনীও ব্যবহার করে, সাধারণ আহ পরিবহনে ব্যবহার করে। তো সবচেয়ে বড় কথা হলো যে সেটা ধরেন আর একটা সংকট, কিন্তু আপনার এই যে আহ, এক ধরনের নাশকতা আহ, শ্রেণীর বা দৃশ্যমান মানে অদৃশ্যমান নাশকতা, যার একটা সূত্র পাওয়া যায়, সেইগুলো কেন ঘটতেছে, কি কারণে ঘটতেছে। একটা সাধারণ সমীকরণ করা যায় যে যেহেতু শেখ হাসিনার বিচার শেষ পর্যায়ে চলে আসছে, সুতরাং দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা, সামনে নির্বাচন এবং শেখ হাসিনার বিচার, সবগুলোকে প্রলম্বিত করা, বিঘ্নিত করা, অন্য কোনো পক্ষ এসে যাতে একটা বিশৃঙ্খল অবস্থার সুযোগ নেয়, তেমন একটা পরিস্থিতি তৈরি করছে। আমি এটা সব মিলে আমি আসলে সরকারের ব্যর্থতার বলি যে প্রথম দিনই তারা দিনটা মানে মিস করছে, ট্রেনটা মিস করছে। সেটা কি ছিল, প্রথমেই ঠিক করে ফেলা যে আমি কি করব, এবং অনেক কিছু করছে, কিন্তু সেই আসল জিনিসটা যেটা, নির্বাচনটা কবে হবে, নির্বাচিত সরকারে কবে দেশ ফিরবে, তার কোনো দিক নির্দেশনা না দিয়ে এই যে আপনার ঢাউস আকারের আপনার একটা ক্যাবিনেট বানাইছেন, কি সহকারী, অ্যাসিস্ট্যান্ট সহকারী, সহকারীর সহকারী, এই সমস্ত নাম টাম দিয়ে সব মন্ত্রী পদমর্যাদা, সিনিয়র সচিব পদমর্যাদা দিয়ে রাষ্ট্রের দেখেন এত অর্থ খরচ, যে এরা এখন শেখ হাসিনার আমলে কি কি অপচয় হয়েছে, কত ব্যয় হইতো এক একটা বিদেশ সফরে, তার কোনো তথ্য আজ পর্যন্ত তারা প্রকাশ করে না। কারণ তাদেরটা প্রকাশ করতে গেলে তো নিজেদেরটা আবার প্রকাশ করতে হয়, সে কারণে আপনি ওইটাও সত্যি কথা বলেন। আচ্ছা, আপনি চাপা আমাকে পড়ছে। এটা বলেন তো, এই যে অন্য অন্য সরকারের মতো এরাও এসে নিয়ে শুরুতেই বললো সবাই সম্পদের হিসাব দিবে, সম্পদের হিসাব দেয় সেটাও নাকি? দেখেন, এরাও তো ধরেন ইলেক্টেড, তারপরে তাহলে এরা তো নিজ নিজ পেশায় সন্তুষ্ট, সবাই বিশেষজ্ঞ, সবার মানে দীর্ঘ বর্ণাঢ্য জীবন আছে, তারা মানে জাতির প্রয়োজনে আসছে। এই জাতির প্রয়োজনে বাধ্য হয়ে আসা লোকগুলিও সম্পদের হিসাব দিতে পারে না, কি দুর্ভাগ্যজনক। তাহলে যারা রাজনীতি করে, আমাদের বাংলাদেশের রাজনীতি তো এক ধরনের মাফিয়া তন্ত্রের সাথে মেলানো যায়, তো তারা না হয় দেয় না, একটা যুক্তি থাকতে পারে, কিন্তু এদের কি যুক্তি থাকতে পারে, আমি এটা বুঝলাম না। মানে কি স্বচ্ছতা, যুক্তি কি একটাই, জবাবদিহিতা। না একটাই যুক্তি, যে হিসাব দিলে ধরা পড়ে যাবো যে সে একটা চোর, আর তো হ্যাঁ, কোনো যুক্তি দেখি না। এক্স্যাক্টলি। মানে এবং দেখেন, আপনি অন্য কোনো ইভেন 111-এর সময়ও যারা সরকার চালাইছে, সেই সরকারের মানে যারা মানে ইয়ে ছিল, উপদেষ্টা ছিল, তাদের বিরুদ্ধে আপনি দেখবেন যে তেমন কোনো অভিযোগ নাই। আর এখানে দেখেন, ওরা তো 2 বছর ছিল, আর এরা 1 বছর হইতে না হইতেই দেখেন কত রকমের অভিযোগ মানে আসতেছে, যেগুলোর আবার তদন্তও হচ্ছে না। তা যারা নিজেদের ব্যাপারে তদন্তে উদাসীন থাকে, তারা বিগত আমলের কি তদন্ত করবে, কি নির্দেশনা দেবে। আমি দেখতেছি একটা মন্ত্রণালয়, আপনি বলেন তো কয়টা মন্ত্রণালয়ের আপনি দুর্নীতির হিসাব শ্বেতপত্র তুলে ধরলো, একটা মন্ত্রণালয়ের শ্বেতপত্র আছে, কতগুলি মিনিস্ট্রি, এতগুলো মিনিস্ট্রির মধ্যে একটা মিনিস্ট্রির আমি দেখলাম না যে মানে মানে দায়িত্ব নিয়ে হাই হাই করে উঠলো যে হাই রিয়া হাই, গত 15 বছরে এই মিনিস্ট্রির এত সম্পদ চুরি হয়ে গেল, এত ধ্বংস হইলো, এতগুলি প্রজেক্টে এত চুরি হইলো, একটা শ্বেতপত্র দেখান যে তারা করতে পারছে। আপনি এমন একটা সরকার, যে সরকার কোনো দৃষ্টান্ত না রেখে চলে যাবে, মানে তারা তো একটা কিছু মডেল দিবে, কি মডেল দিবে? উনাদের মডেল একমাত্র যে তারা ব্যতিক্রম ধর্মী একটা মানে কি বলে রূপকল্প রাষ্ট্রের পরিবর্তনের। এখন দেখা গেল জোড়াতালি, এনসিপি অভিমান করতেছে, আচ্ছা ওদেরটা অংশগ্রহণ করো, আচ্ছা 4 দলে করতেছে স্বাধীনতার ঘোষণাপত্র, আছে ওইটাও নাও, গণফোরাম নাও, ওইটা একটা নাও, ওরটা নাও, নিয়ে আপনি সবগুলি মিলে বলেন যে এই হচ্ছে সংস্কার। এটা হইলই না, আজব ব্যাপার। আচ্ছা, এই আগুনের ব্যাপারে আরেকটা কথা বলি। এটা হলো কি, অনেকে বলতেছে যে এই সরকার তো, যেমন ধরেন আপনার আমাদের যে সমুদ্র পোর্ট, যেটা নাকি সম্পূর্ণভাবে লাভজনক একটা পোর্ট ছিল, তারপরে সেটা নেভির হাতে দিল, নেভিটাকে আরো লাভ করলো, মানে আরো লাভ দেখালো, তারপরেও এটা বিদেশিদের হাতে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি এখন সম্পন্ন প্রায়। কিভাবে এই বিদেশের কাছে দিল, কোনো টেন্ডার হলো কিনা না হলো, আমার মনে হলো ভালো অতএব দিয়ে দিলাম, এই যে একটা পদ্ধতি। এখন অনেকে আমাকে মনে করতেছেন, এই যে কার্গো ভিলেজের আগুন দিয়ে জ্বালাই দেওয়া হলো, এখন এটা একটা ব্যর্থতা হিসেবে দেখিয়ে
এইটারও নাকি আবার ব্যবস্থাপনা বিদেশি কাউকে দেওয়ার একটা পরিকল্পনা নাকি হচ্ছে, এরকম বলা হচ্ছে। এটা হচ্ছে আসলে ওই যে সালমান এফ রহমান মডেলার দেখবেন, সালমান এফ রহমানের ম্যাক্সিমাম জি। মন্ত্রী থেকে শুরু করে সব জায়গায় উপর পর্যায়ের যত কর্মকর্তা সব বিদেশি, যদিও তাদের মধ্যে ইন্ডিয়ানরা বেশি, কিন্তু বিদেশি তো। তো এই ইউনূস সাহেবও অনেকটা, তার সরকারেরও এরকম মডেল, যে বাংলাদেশের এত বছর 54 বছর পার হওয়ার পরও কারোর কোনো দক্ষতা নেই, কোনো যোগ্যতা নেই, সব বিদেশ থেকে, হয় প্রবাসী বাংলাদেশি, না হয় বিদেশি এনে ভরায় ফেলা, এবং এরাই হচ্ছে আপনার দেশ চালাবে, তারা মডেল এ করবে। মানে চট্টগ্রাম বন্দর খুব দুঃখজনক, এর বিরুদ্ধে শ্রমিক কর্মচারীরা কত আন্দোলন করলো। শেখ হাসিনার সময় মহিউদ্দিন চৌধুরী, সেও আন্দোলন করলো, বললো যে এখানে এক্সপার্ট লোকজন আছে পরিচালনা করা, আগে তারা পারে কিনা এই যন্ত্রপাতি পরিচালনা করার জন্য, আগে সেটা দেখা হোক, দরকার হয় যদি ঘাটতি থাকে ট্রেনার এনে তাদেরকে ট্রেনিং দিই, তারা সেইটা পূরণ করলে এটা হলো সবচেয়ে একটা স্বাচ্ছন্দ্য, এবং এটাই হবে দেশের একটা মর্যাদা। কিন্তু আমরা দেখতেছি যে দেশের মর্যাদাটা মানে তুলে দেওয়া হচ্ছে অন্যদের হাতে, যে আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো দক্ষতা নেই, যা কিছু সম্ভব সব বিদেশিরা। এটা একটা অদ্ভুত, এইটা হলো, এটা যদি দেশপ্রেম হয়, এটা যদি সংস্কার হয়, এটা যদি মনে হয়, তাহলে এটা তো বাংলাদেশ তো মানে সারা জীবন সবসময় একটা পরনির্ভরশীল অবস্থার মধ্যে থাকবে। আর আপনি স্পর্শকাতর জায়গাগুলো আপনি এইভাবে বিদেশিদের হাতে তুলে দেবেন, তাহলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকলো কোথায়? এটা হলো প্রশ্ন। জি। আর আমি এখন শেষ প্রশ্নটা আপনি করতে যাচ্ছি, এগুলোতে জি। নানা প্রসঙ্গ আসছে। সর্বোপরি যেটা নিয়ে মানুষ আসলে উদ্বিগ্ন, মানুষ সবাই যেখানে যেখানে যাবেন সবাই একটা প্রশ্নই করে যায় দেখা হলে পরে, ভাই নির্বাচন কি হবে? আবার যখন বলে হ্যাঁ হবে, এই নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? তো এই যে প্রশ্ন, এই যে দুটো অবধারিত প্রশ্ন, এই প্রশ্নের ব্যাপারে আপনার এখন এই চিন্তাটা কি? আসলে কি নির্বাচন হবে? হইলে কি ফেব্রুয়ারিতে হবে? দেখেন, দুইটা প্রশ্ন। একটা হলো, আপনি 10 জন মানুষকে বলেন, ভাই আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? আমার বিশ্বাস অর্ধেকের বেশি মানুষ বলবে যে না ভাই হবে। আরেকটা প্রশ্ন করবেন যে ভাই, নির্বাচন হইলে এই নির্বাচন কি সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে? আমার ধারণা যদি 10 জনকে জিজ্ঞাসা করেন 9 জনই বলবে যে না ভাই, সেটা হবে না। তাহলে দেখেন কত বড় বিপজ্জনক। একটা হলো নির্বাচন হবে না বলে অনেকে বিশ্বাস করে, আর একটা হলো নির্বাচন হলেও সেই নির্বাচনটা মানে শান্তিপূর্ণ হবে, উৎসব মুখর হবে, এটা কেউ মনে করে না। কেন মনে করে না? বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এবং বড় দল হিসেবে বিএনপি এখনো সংগঠিত না। বিএনপি কালকে দেখলাম যে আপনার সিলেটের আহ, মানে সিলেটের নির্বাচন ইয়েগুলো আসনগুলো মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করছে, সেখানে 80 জন ছিল। আপনি বলেন সিলেটের কয়টা আসন? 8টা 10টা, মানে 80 জন। তার মানে প্রত্যেকটা আসনে আপনার হলো 4 জন 5 জন 6 জন 7 জন করে হলো মনোনয়ন প্রত্যাশী। এটাকে এক জায়গায় করে নিয়ে আসাটা খুব কঠিন। তার মানে প্রচুর স্বতন্ত্র সদস্য, এবং সবাই যার যার মতন শক্তিমত্তা প্রদর্শন করবে, এবং সেই প্রদর্শন কিন্তু চলতেছে। এইটা তো একটা দিক গেল। তারপরে জামাতের আহ, জামাত হচ্ছে অন্যতম প্রতিদ্বন্দ্বী, যত আগায় আসতেছে জামাত, তত বেশি কিন্তু আরো সংঘাতটা তীব্র হচ্ছে। কালকে দেখেন নোয়াখালীর একটা অঞ্চলে খুব হুম সামান্য হুম। ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের সংঘর্ষে অর্ধশতাধিক আপনার আহত হয়েছে, সেনাবাহিনী যে সেখানে নিয়ন্ত্রণ করতে হয়েছে। তার মানে হচ্ছে যে আপনার 3.5 মাস আগে, আমরা এখন নির্বাচনের আগে যদি ফেব্রুয়ারি হয়ে থাকে, তাহলে এখনো পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। এখনো পর্যন্ত মব চলতেছে। আপনি মবটা ঠেকানো গেল না, প্রায় যেখানে সেখানে ঘটনা মানে ঘটে যাচ্ছে, কারণ সবাই জানে পুলিশ এই মুহূর্তে নিষ্ক্রিয়, তারা কোন রকম দায়সারা গোছের কাজ সারতেছে। এটাকে মানে সামাল দেওয়ার জন্য আপনার আর্মি লাগবে। তাহলে কত আর্মি আছে? 300 আসনের নির্বাচন, আপনি কয়টা কেন্দ্র আপনি পাহারা দেবেন? এইটা মানে অসম্ভব ব্যাপার। তারপরে নির্বাচন নিয়ে এখনো যদি আপনি রাজপথে আন্দোলনের ডাক দেওয়া হয়, বলা হয় যে পিআর ছাড়া নির্বাচন যাব না, তাহলে নির্বাচনের আবহাওয়াটা তৈরি হবে কি করে? এই কারণে মানুষের মধ্যে ধারণা
যে না, যেই ক্যাচাল লাগতেছে তাতে আহ, মনে হয় নির্বাচন সময় মতো হবে না, এবং নির্বাচন হলেও সেই নির্বাচনটা হবে অত্যন্ত সংঘাতপূর্ণ। এই অবস্থাটা দূর করতে যদি না পারা যায়, তাহলে কিন্তু মানুষ কিন্তু মানে খুবই হতাশ হবে, এবং মানুষ কোনোভাবে আশ্বস্ত হচ্ছে না যে বিগত তিনটা যে গোলমেলে নির্বাচন 14, 18 এবং 24, তার বাইরে একটা ভালো নির্বাচন হবে এইরকম কিন্তু আশাবাদ মানুষের মধ্যে নেই। অনেক ধন্যবাদ জনাব মুস্তাফা ফিরোজ। আপনার প্রথম দিন থেকে আপনাকে একটা লাইনে আসবার দরকার ছিল, সত্যের পক্ষে, সরকারের পক্ষে, বিপ্লবের পক্ষে। ধরেন আপনি আপনি নির্যাতিত হয়েছেন, 5 জন মেজর, ফুয়াদ, রাজীব, হেলাল আছে, রেজা আছে। জি। তো এই 5 জনকে বর্বরোচিত কায়দায় নির্যাতন করা হয়েছে, সেনা অফিসাররাই নির্যাতন করেছেন তাপসের ভুয়া মামলায়, যে তাপসকে হত্যা চেষ্টা মামলায় দিয়ে তাদেরকে বর্বরোচিত অত্যাচার করা হয়েছে, তাদেরকে হাত করা লাগিয়ে, তাদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে জেলখানা নেওয়া হয়েছে, আদালতে নেওয়া হয়েছে, তাদেরকে 5 বছর করে জেল দেওয়া হয়েছে। তারপরে ধরেন বেগম খালেদা জিয়া 3 বারে প্রাইম মিনিস্টার, তিনি সাধারণ কারাগারে কাটিয়েছেন বহু বছর, বেশ কয়েক বছর। তারপরে তাকে নেওয়া হয়েছে, তার বাসাকে সাবজেল ঘোষণা করা হয়েছে। ব্রিগেডিয়ার রহিম এনএসআই, তো উনি তো ধরেন বিনা চিকিৎসাতে জেলখানাতেই মারা গেছেন, এবং বলা হয়েছে তাকে হত্যা করা হয়েছে চিকিৎসা না দিয়ে। জেনারেল রাজ্জাকুল হায়দার, তিনি গত 15 বছরই তো কারাগারে কাটিয়ে দিয়েছিলেন, জেলখানায় বন্দী ছিলেন। তো সেই সময়গুলাতে আমরা কিন্তু ধরেন সেনাবাহিনীর এত আবেগ কিন্তু দেখি নাই, সেনাবাহিনীর এত আবেগ দেখি নাই। তারপরে ধরেন বিডিআর এর 57 জন অফিসারকে হত্যা করার পরেও সেনাবাহিনীর মধ্যে আমরা এত আবেগ দেখি নাই। কোনো যারাই প্রতিবাদ করতে গেছেন 180 জনের মতো বিভিন্ন অজুহাতে চাকরি হারিয়েছেন, তাদের ব্যাপারে সেনাবাহিনী কোনো প্রতিক্রিয়া দেখি নাই। এখন এই যে কিছু সংখ্যক গুম খুনি অভিযুক্ত, আমরা কিন্তু বলছি না তারা সম্পূর্ণভাবে দায়ী, আমরা বলছি তারা এখন অভিযুক্ত, বিচারের পরে আমরা বুঝতে পারবো যে কে কতটুকু দায়ী বা কি বেরিয়ে আসে। সেটা নিয়ে সেনাবাহিনীর আবেগের জায়গাটা এত কেন? হাসিনা যেমন বলছে যে সেনা আইনে বিচার হতে হবে, সেনা আইনে বিচার হতে হবে, সেনাবাহিনীর আইন আছে, সে আইনে বিচার হতে হবে, সে বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন। পাশাপাশি ইদানিং আরেকটা প্রচারণা শুরু হয়েছে, আমি যদি দেখি যে ধরেন আপনি কি হাসিনার সাথে বর্তমান যে সেনা কর্তৃপক্ষ যে রেফারেন্স মতির প্রথম আলো দিচ্ছে, কোন যোগসাজশ খুঁজে পাচ্ছেন? এবং এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমটা আগে কভার করিনি, অবশ্যই আমি সুযোগ খুঁজে পাচ্ছি এখানে সেনাবাহিনীর সাথে। এটা হচ্ছে হাসিনা যে ন্যারেটিভটা দিতে চায় বা ভারত যে ন্যারেটিভটা দিতে চায় আমাদের কাছে, সেটা কিন্তু আমরা গত 25 বছর ধরে দেখতেছি। প্রথম আলো সেই জিনিসটা খুব যত্নের সাথে করে আসতেছে, এবং তাদের এডিটোরিয়াল পলিসি এবং সেটার এক্সিকিউশন এত নিখুঁত যে আমরা কিন্তু ধরতে পারি না যে তারা আমাদেরকে যে স্লো পয়জনিং করে করে আজকে এখানে আনছে সেটা। এবং আপনি জেনে রাখেন 3টা এলিমেন্ট, একটা হচ্ছে প্রথম আলো এবং তার মতন ভুয়া মিডিয়া, হাসিনা এবং ভারত, আরেকটা হচ্ছে আমাদের দেশের ভিতরে যে সুশীল চক্র আছে, তারা বিভিন্ন টকশোতে এসে, আপনি আমাকেও গালি দিতে পারেন যে আমি হয়তো ভুয়া বলতেছি, বাট আমি ফ্যাক্ট ছাড়া কোনো কথা বলি না। তারা কিন্তু এই জিনিসটা করে যাবে এবং করবে, এটা একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য, হাসিনার ন্যারেটিভটাকে জায়েজ করার জন্য তারা এই ধরনের কথা বলবে। এবং আমি মনে করি সাবজেল বা অন্যান্য সংক্রান্ত যে জিনিস, তাদেরকে গ্রেফতার করা সংক্রান্ত জিনিস, আদালতে হাজির করার জিনিস কোথায় থাকবে, সেই জিনিসগুলোর ব্যাপারে আইসিটির মিস্টার তাজু, ব্যারিস্টার তাজু, উনি কিন্তু একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এবং আমরা ব্যাখ্যা পাচ্ছি। আমরা অপেক্ষা করছি সেই কয়টা দিন তাদের বক্তব্য শোনার জন্য। এখন প্রথম পার্টটাতে আসি, যেখানে বলছেন যে তখন যখন এই ধরনের সেনাবাহিনীর অফিসারদের নির্যাতন করা হলো, হত্যা করা হলো, তখন কোনো প্রতিবাদ আসে নাই কেন? এখন এখানে অনেস্টলি বলতে প্রতিবাদ হয়েছিল। একজন দর্শক একটা প্রশ্ন করছেন যে আমাকে যখন গুম করা হলো তখন আমার সহকর্মীরা কি করছিলেন। ভাই, আমি তো এই কথাটা বললাম, আমাকে গুম করে তো তারা হজম করতে পারে নাই। আলহামদুলিল্লাহ আজকে সেনাবাহিনীর যারা জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, তারা বেশিরভাগই আমার হাতে তৈরি বা আমার ছাত্র। তাদের চোখের রক্ত দেখে তো হাসিনারও সাহস হয় নাই আমাকে খেয়ে ফেলবে। আমাকে 2.5 দিন পরে ছেড়ে দিতে বাধ্য হয় তারা, যখন জিনিসটা আমার স্ত্রী জানাজানি করেন। পরবর্তীতে যখনই ধরেন যে অফিসাররা প্রতিবাদ করছে, হয় তাদেরকে চাকরিচ্যুত হয়েছে,
180 জন যা পরিচিত হয়েছে, কিন্তু এই একই কারণে তারা বলছে না আমরা এই অন্যায় মানি না। দেন মেজর জাহিদ, তাকে খুন করা হয়েছে, সে অন্যায় মানতে চায় নাই। মেজর সৈয়দ জিয়াউল হক, তাকে জঙ্গি বানাই হত্যার চেষ্টা করা হয়েছে, পরবর্তীতে জঙ্গি ট্যাগ লাগে, এখন সেও প্রতিবাদ করছে। এটা না যে আমরা প্রতিবাদ করি নাই। কারা প্রতিবাদ করে নাই? যারা মাখনটা খাইছে, যারা মনে করছে এই মাখন খাওয়া তাদের হক, তারা মাখন খাবে, আর সেনাবাহিনীর বাকি অংশ তারা কলঙ্ক ভোগ করবে তাদের এই মাখন খাওয়ার জন্য। জেনারেল রেজানুর, জেনারেল এমন অনেকে আছেন যারা তাদের হক মনে করছিলেন, সেগুলা তারা প্রতিবাদ করে নাই। বাট আপনি যান, এই যে দেখেন 3 তারিখ থেকে বা তার আগে থেকে জেনারেল ওয়াকারকে একটা পজিশনে নিয়ে আসা যে আমরা আর গুলি চালাবো না, আমরা জনতার পক্ষে, সেটা কারা করছে ভাই? বাইরে থেকে কেউ বলে নাই, আমেরিকা বলে নাই, অন্য কেউ। সেটা আমাদের সেনাবাহিনীর এই অফিসার, যাদেরকে আমরা অনেকে একদম জেনারেলাইজ করে গালি দেওয়ার চেষ্টা করছে, টিএসসির সামনে ইউনিফর্ম পরায় খুনিদের ভাই, খুনিরা খুনি, তাদেরকে ল্যাংটা করে আপনি সেখানে তাদের এই প্ল্যাকার্ড দাঁড় করান, তাদেরকে ইউনিফর্ম পরাচ্ছেন কেন? সেইটার প্রতিবাদ কিন্তু, তাদের ব্যাপারে প্রতিবাদ এই আজকের অফিসাররা করছেন, যারা আছেন সেনাবাহিনীর বিভিন্ন বাহিনীর। সেই কারণে জেনারেল ওয়াকার বাধ্য হয়েছেন তার অবস্থানটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য খুনি হাসিনার সামনে, না আমি আর পারবো না, এবং হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এখন কোন প্রক্রিয়া সেখানে জেনারেল ওয়াকারের কতটুকু ভুল আছে সেটা আমি আগে বলছি, এবং আমি সেখানে বলবোই, অবশ্যই জেনারেল ওয়াকার আমি বলবোই। আপনার প্রথম দিন থেকে আপনাকে একটা লাইনে আসবার দরকার ছিল, সত্যের পক্ষে, সরকারের পক্ষে, বিপ্লবের পক্ষে ক্লিয়ারলি বলে দিতেন। আপনি যদি সেটা মনের ভিতরে ভিতরে সেই পক্ষে থাকেন, বাট আপনার কিছু কাজ, যে কাজে আমরা মনে করতে পারি যে না, আপনি কেন হাসিনাকে সেফ এক্সিট দিচ্ছেন, কেন আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলছেন, তখন কিন্তু আমাদের সেইটুকু সন্দেহ আপনার কারণেই সেগুলো দূর হয় না, সেনাবাহিনী দুর্বল হয়ে যায়। প্লিজ, সেনাবাহিনী আমাদের দরকার আছে, ডিজিএফ এর দরকার আছে, এনএসএ দরকার আছে। সেই জায়গাতে আমাদেরকে ভুল সিদ্ধান্ত নিয়ে, ভুল কমিউনিকেশন করে আমাদেরকে ধ্বংস করবেন না। দ্যাটস মাই পয়েন্ট। আর এখানে কি আপনি সেনা আইনে বিচার হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা কি আপনি? এটা আমরা ক্লিয়ার করেছি আপনার সাথে দুইটা। দেখেন কনক ভাই, এই জিনিসটা নিয়ে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু গত 1 মাসে অনেক প্রোগ্রাম করে, যারা তখন অন্য অনেক জিনিস নিয়ে ব্যস্ত ছিল, রং তামাশা নিয়ে, আপনি অনেক রিস্ক নিয়ে, অনেক গালি খেয়ে প্রোগ্রাম করেছি। অনেক পক্ষ থেকে আমাদের উপর, সরকার পর্যন্ত আমাদেরকে চাপ দিয়েছে এটা নিয়ে বেশি কথা না বলার জন্য। আমরা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি সেখানে যে আগের যে আইন ছিল বা অন্যান্য কিছু যে আইন আছে, আইন প্রতিনিয়ত পরিবর্তন হয়, সেই জন্যই দেশে সংসদ থাকে, সংবিধান থেকে সেইভাবে পরিবর্তন করা হয়। সেখানে এখনকার বর্তমান যে আইন, সেটা হচ্ছে আন্তর্জাতিক গুম খুন, সেটার সাথে সমন্বয় করে করা হয়েছে। সেখানে অবশ্যই কিছু জিনিস আছে যেটা সামরিক বাহিনী করবে, কিছু সিভিল আদালতে হবে, বাট ক্লজটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে কে করবে না করবে সেটা চূড়ান্ত বিবেচনা সরকার নিবে, এবং এই আদালত আইসিটি সেটা রেফারেন্স দিয়েই কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে। সার্ভিং অফিসারদের ক্ষেত্রে আমি এমনও শুনছি যাদের বিরুদ্ধে যারা অভিযুক্ত, ওয়ারেন্টেড, তাদের একটা অংশ যেহেতু সার্ভিং, সেখানে আর্মির একটা প্রাথমিক তদন্ত করবে কিনা সেই জায়গাটাও কিন্তু আলোচনা করছে সরকার। আলোচনা করুক, অসুবিধা নাই, বাট দিন শেষে সরকার যদি মনে করে কিন্তু সেই জায়গায় সরকারকে স্টিক করতে হবে। না, কিন্তু সুমন ভাই, এখানে ধরেন এই আলোচনার আর প্রয়োজন আছে কিনা আমি জানি না, কারণ ধরেন কিন্তু এটি কার্যকর হয়ে গেল। তো আপনি তো বরখাস্ত রে ভাই, আপনার জন্য কেন আমার সেনাবাহিনী তদন্ত করতে হবে? হ্যাঁ, বরখাস্তর কিছু ক্ষেত্রেও সেনাবাহিনীর তদন্তের এবং আইনি প্রক্রিয়া নেওয়ার, ইভেন কোর্ট মার্শাল করার এখতিয়ার আছে, বাট জিনিসটা তো ক্লিয়ার। জিনিসটা হচ্ছে যে আমরা চাই, এবং এটা ধরেন এটা কি প্রতিশোধ নেওয়ার জন্য? আমি একটা জিনিস আজকে ক্লিয়ার করি, এটা তো আমরা কেউ প্রতিশোধ নিচ্ছি না, এটা আমরা ন্যায় বিচার করতেছি। যারা এই ভুক্তভোগী, যারা গুমের শিকার, খুনের শিকার, সেটার ন্যায় বিচার আমরা করতেছি। এখানে বলি, যখন আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় হাত করা পড়াই, প্রিজন ভ্যানে, তখন কি আমি বা আমার সাথের মতন লোকজন, সুবাইলরা, হেলালরা, তারা শপথ নিছিল আমি যখন আসি, আমি যদি কোনদিন সুযোগ থাকে আমি এই শোধ নিব না? ভাই, আমরা মনে মনে কি বলছি জানেন? এবং আমাদেরকে যাদেরকে এই ধরনের কষ্টের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি জানি চাকরিরত অন্য অফিসার যাদের কিছুই হয়তো করার ছিল না, করলে হয়তো তাদেরকে করতে হতো, বাট এখনকার আইন অনুযায়ী
কু করলে পরে তো আবার কোর্ট মার্শাল, মৃত্যুদণ্ড। তারা মনে মনে ধিক্কার জানাইছে, তারা মনে মনে বলছে যে এই জিনিসটা খারাপ। তারা তখনও বলছে, এখনো বলে যে হাত করা পরে একজনকে কেন নিয়ে যাবে যে কখনো অন্যায় করেনি। এখন পার্থক্য হলো কি ভাই, এই এখন যাদেরকে হাত করা পরানোর কথা বলা হইতেছে তাদের অন্যায় অপরাধটা কিন্তু প্রাথমিকভাবে প্রমাণিত। তাদেরকে কেউ প্রতিশোধমূলক ভাবে সেই জিনিসটা করতেছে না। আমরা প্রতিশোধ নিই না। আমার জীবনে যদি কোনো কষ্ট থাকে, কেউ অন্যায় করে থাকি, আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে তৌফিক দাও, আমি যাতে এমন জায়গায় যেতে পারি এই ধরনের অন্যায় যাতে আর কেউ কারো উপর করতে না পারে সেটা আমি দেখব। প্রতিশোধের কথা বলি না ভাই কখন আমরা। তো এই জায়গা থেকে ক্লিয়ার হইতে হবে যে না, এখানে যেভাবে বিচার হওয়ার পরিকল্পনা করা হয়েছে সেটাই হবে। সেক্ষেত্রে আমি জানি, আশা করি সেনাবাহিনী, সেনা কর্তৃপক্ষ সবাই সর্বত সহযোগিতা করবে। আপনারা জানেন যে এনসিপি নামক সন্ত্রাসী সংগঠনটা সারা বাংলাদেশে তারা তাদের সফর মানে শুরু করলো ঠিক তখনই যখন গোপালগঞ্জের 16ই জুলাই আসার আগেই তারা ওইখানে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করলো এবং গোপালগঞ্জ নিয়ে তারা বাজে বাজে মন্তব্য এবং আমাদের যে আবেগ অনুভূতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মাজার, সেখানে তারা হামলা করবে। এর আগে আপনারা জানেন যে আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর আমাদের ওই সন্ত্রাসীরা কিভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। তো সেদিনই আমরা শপথ নিয়েছিলাম যে আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় এই টুকাই সন্ত্রাসীদের নিজ হাতে তাদের প্রতিশোধ নেব। তার ধারাবাহিকতায় 16 তারিখে তারা এই গোপালগঞ্জ লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করে বিভিন্ন প্রকারের উস্কানিমূলক এবং বিভিন্ন প্রকারের বাজে মন্তব্য করে তারা গোপালগঞ্জে আসার মানে সেই দুঃসাহস দেখিয়েছিল। তো প্রশাসনের সাথে আমাদের শেষ পর্যায়ে দিয়ে কথা হয়েছিল, তাদের বলছিলাম যে গোপালগঞ্জ যদি আসেন, গোপালগঞ্জের আপামর জনতা, এখানে কোনো সংগঠন নাই, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বলে কিছু নাই, এখানে আপামর জনতা গোপালগঞ্জবাসী সেটা প্রতিহত করবে। কারণ গোপালগঞ্জে এসে গোপালগঞ্জ নিয়ে উল্টোপাল্টা, বঙ্গবন্ধুকে নিয়ে উল্টোপাল্টা বলবে, মাজার আক্রমণ করবে, এত বড় দুঃসাহস হয়তো এখনো কারো হয়নি, আর সেটা গোপালগঞ্জবাসী মানবেও না। তার ধারাবাহিকতায় 16 তারিখে তারা গোপালগঞ্জে রওনা করলে আপনারা জানেন যে সকালবেলায় পুলিশের সাথে আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ আমাদের একটা টিমের পুলিশের সাথে সেখানে বাকবিতণ্ডা হয়, সেখানে একটা সব পরিস্থিতি খারাপ হয়, সংঘর্ষের সৃষ্টি হয়, সেখান থেকেই শুরু হয়। এরপরে এই দুঃসাহস তারা দেখিয়ে তারা গোপালগঞ্জে সেনাবাহিনীর উপরে ভর করে, মূলত সেনাবাহিনী তাদের মানে আশ্বস্ত করছে যে এখানে কোনো কিছু হবে না, তারা দায়ভার বুঝে দেবে। তো সেই আশ্বস্তে তারা গোপালগঞ্জে আসে এবং আমাদের নেতা, আমাদের জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম ভাই এবং আমাদের নেতা ব্যারিস্টার শেখ ফজলুল নাইম ভাই আমাদের শুরু থেকেই নির্দেশনা দিয়েছেন যে গোপালগঞ্জের মাটিকে আমরা কলঙ্কিত করতে দেব না। আমাদের শপথ ছিল এইটা। গোপালগঞ্জের সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের ব্যাপার না, কিন্তু আমার গোপালগঞ্জ 64 ডিস্ট্রিক্টের মধ্যে আলাদা, এই গোপালগঞ্জের মাটি যেন কোনোভাবে কলঙ্কিত না করতে পারে সেজন্য যা করতে হবে তাই করবে। সেই ধারাবাহিকতা থেকেই গোপালগঞ্জের আপামর জনতা সেদিন মাঠে নেমে আসছিল। আপনারা জানেন তারা যখন গোপালগঞ্জের বুকে দাঁড়িয়ে মুদ্রাবাদ দেয়, তখন গোপালগঞ্জের কোনো মানুষ ঘরে থাকবে না, এটা আপনারা খুব ভালো করেই জানেন। তার এই ফলশ্রুতিতে গোপালগঞ্জের 2 বছরের বাচ্চা শিশু পর্যন্ত সেদিন লাঠি নিয়ে রাজপথে এসেছিল। এটা আসলে গোপালগঞ্জবাসীর কাছে মানে গোপালগঞ্জের একজন সাধারণ জনগণ হিসেবে আমি মানে প্রাউড ফিল করি যে না, আমি গোপালগঞ্জের একজন সাধারণ জনগণ। আর সেদিন গোপালগঞ্জের সাধারণ জনগণ যেভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করে সেই টুকাই সন্ত্রাসীদের প্রতিহত করছিল, এজন্য আমি গোপালগঞ্জের একজন সাধারণ জনগণ হিসেবে আমি প্রাউড ফিল করি। তো সেই জায়গা থেকে আপনারা জানেন যে সেনাবাহিনী আমাদের সাধারণ জনগণকে প্রতিহত করার জন্য তারা নির্বিচারে গুলি করছে। যে গুলিগুলো যুদ্ধে ব্যবহার করা হয়, একটা দেশের সাথে আর একটা দেশের যখন ভৌগোলিক অবস্থান নিয়ে যুদ্ধ বাঁধে, যে অস্ত্রগুলো ব্যবহার করা হয় সেই অস্ত্রগুলো আমার সাধারণ নিরীহ মানুষের উপরে, নিরস্ত্র বাঙালির উপরে চালানো হয়েছে। আমরা তো 1971 সালের 25শে মার্চ কালোরাত্রি শুনেছি, দেখিনি, চাচা বাবারা দাদারা গল্প করেছে, কিন্তু 16 জুলাই আমরা সেই প্রতিফলন দেখেছি। তার যে নমুনা ছিল সেই নমুনাটা আমরা দেখেছি যে কিভাবে ভারী অস্ত্র দিয়ে নিরস্ত্র বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ে। আপনারা দেখেছেন যে সেনাবাহিনী বুট দিয়ে আমার
সাধারণ জনগণকে, বাচ্চা ছেলেদের রাস্তার পিচ রাস্তার উপরে পাড়াইছে বুট দিয়ে, আপনারা দেখেছেন, বুকে পাড়া দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন যে ওই এপিসির ভিতরে ওই গুন্ডা সন্ত্রাসীদের ওই টুকাইদেরকে এপিসির ভিতরে ঢুকিয়ে তাদেরকে ওইখান থেকে মানে যে পথ দিয়ে তারা আসছে সেই পথ দিয়ে তারা বেরোতে পারেনি। আপনাদের আমি আরেকটু জানাই রাখি যে ওই দিনের গোপালগঞ্জে শুধু সদরে প্রোগ্রাম হয়নি, আপনারা লক্ষ্য করছেন যে আমার কোটালীপাড়া, আমার টুঙ্গিপাড়া, আমার কাশিয়ানী, আমার মুকশেদপুর, আমার 5টা উপজেলায় প্রোগ্রাম হয়েছে এবং সকল রাস্তা বন্ধ ছিল। ঢুকতে পারছে কিন্তু বেরোনোর কোনো পথ আমার গোপালগঞ্জের মানুষ কিন্তু রাখেনি, প্রত্যেকটা পথ বন্ধ করে রাখছে। তখন সেনাবাহিনী ওদের এপিসির ভিতর ঢুকিয়ে পাকা গুলি করতে করতে তারা ব্যাক দরজা দিয়ে, ওরা যেমন ভাবে মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতায় আসতে জঙ্গি হামলা করে ব্যাক দরজা দিয়ে ঠিক গোপালগঞ্জ থেকে ব্যাক রাস্তা দিয়ে তারা বেরিয়ে চলে গেছে এবং কোথায় গেছে সেটা পর্যন্ত কাউকে বলেনি। তো মানে তারা গোপালগঞ্জ নিয়ে যে মন্তব্য করছে, গোপালগঞ্জের মানুষ তাদের সেভাবে ইনশাল্লাহ প্রতিহত করে দিয়েছে। এজন্য আমরা গোপালগঞ্জের মানুষের কাছে কৃতজ্ঞ। জি আপা, অনেক ধন্যবাদ। তোমার কাছে আবার আসবো। কি বলে তোমার মামলা কয়টা নিউটন? আমার 16 তারিখে মামলা দিছে হলো 19টা মামলার 18টা মামলায় আমি আমার সাধারণ সম্পাদক, আমরা 2 ভাই 1 নম্বর এবং 2 নম্বর আসামি, আর একটা মামলায় আমার জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সহ ওই মামলায় আমরা 1 নম্বর আসামি। বাকি মামলা সবগুলোতেই আমরা 1 নম্বর আসামি। এর আগে কিছু মামলা ছিল, সেই মামলাগুলোতে আমরা আছি। মোট মনে হয় 25টা না 26টা হয়েছে। তোমরা অনেক সম্মানিত আছো, আমরা তো খুবই অসম্মানিত অবস্থায় আছি। কি বলে 61 নাম্বার, 70 নাম্বার, 150 নাম্বার, খুবই অপমানজনক। আমাদের মামলা দিছে, কি মামলা ধরো সেই মামলায় কি কোথায় নারায়ণগঞ্জে গিয়ে আমরা স্নাইপার শট করেছি, কোথায় কি। আরেকটা বিষয় আমার কিন্তু শুধু আমরা না, আমার গোপালগঞ্জের সাধারণ জনগণও কিন্তু প্রতিযোগিতা করছে যে কার মামলার নাম্বার আগে আসলো, মানে আগে চাই আমরা। আমাদের সবাই ছাত্রলীগগণ, যুবলীগগণ, আওয়ামী লীগগণ এবং ইভেন সাধারণ আওয়ামী প্রেমী যারা, মুজিবাদর্শের সৈনিক যারা, প্রত্যেকে প্রতিযোগিতা করছে কার নাম কত আগে আসা যায়, কার নাম কত আগে আসবে। ওকে, আমরা গোপালগঞ্জের সবাইকে ধন্যবাদ। আমি এবার পারভেজ হাওলাদার, খুলনার ছাত্রলীগ, তোমার কাছে আসি। এখন তোমার কি অবস্থা বলো? আমরা তো গোপালগঞ্জে ওদের কথা শুনলাম, তোমার খুলনা ছাত্রলীগের কি অবস্থা? তুমি কি করলা ব্যক্তিগতভাবে? আপনাকে এবং আমার সহ আলোচক যিনি আছেন, আসলে আলোচনার শুরুতেই যদি আমি আপনাদের দুজনকে খুলনাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ না জানাই তাহলে আমার নিজেকে খুব অপরাধী মনে হবে, এই কারণে যে এই দুঃসময়, এই দুর্দিনে আপনি আপনার নিজের একটি স্বতন্ত্র পরিচয় আছে বাংলাদেশে, সেই পরিচয়ের বাইরে উঠে আপনি এই বঙ্গবন্ধুর বাংলাদেশকে বাঁচানোর জন্য আজকে যে রিস্ক আপনি নিয়েছেন, যে সংগ্রামে আপনি লিপ্ত আছেন, এবং পাশাপাশি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আমার সহ আলোচক, তিনি যেভাবে সাহস নিয়ে বঙ্গবন্ধুর পবিত্র জন্মভূমিকে ওই কুলাঙ্গারদের মুখের বিশ্রী শব্দকে যেভাবে বুলেটের কামানের সামনে দাঁড়িয়ে যেভাবে প্রতিহত করেছে, খুলনার আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি জানতে চেয়েছেন, আসলে এই পর্যায়ে আমি জানি না আপা যে মানে ব্যক্তিগত আলোচনার কোনো সুযোগ আমাদের এখন আছে কিনা, কারণ যেখানে 32 নম্বর ভাঙচুর করা হয়েছে সেখানে আমি 4 তারিখে আমাকে যেভাবে মেরে ফেলা হয়েছে, আমাদের মৃত ভেবে আমাদের লাশের উপরে, আমাদের বডির উপরে যেভাবে জয় উল্লাস করা হয়েছে, আমি এবং আমার মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন দুজনকে, আমরা পার্টি অফিস রক্ষা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তার আগে আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে যে আমরা আন্দোলন শুরু হওয়ার প্রথম থেকেই আমরা খুলনার এত সংগঠনের আমাদের ছিল, সেই সময় এত নেতৃবৃন্দ ছিল, কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি পারভেজ হাওলাদার ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমার ভাইদেরকে নিয়ে আমি ওই সময়ে আওয়ামী লীগের সকল প্রোগ্রামগুলো আমি খুলনার রাজপথে মানে মানববন্ধন থেকে শুরু করে যত শান্তিপূর্ণ প্রোগ্রাম আমাদেরকে দেওয়া হয়েছিল, আমরা কিন্তু সেগুলো আমি এবং খুলনা জেলা ছাত্রলীগ আমরা পালন করেছি দায়িত্ব নিয়ে। আমাদেরকে সেই সময় কোনো অবস্থায় রাস্তায় নামার পারমিশন দেওয়া হতো না, কারণ আমরা
আমাদের দক্ষিণ অঞ্চলের আমাদের যিনি রাজনৈতিক দেখভাল করেন আমাদের নেতা শেখ হেলাল উদ্দিন এমপি, তিনি সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিতে বলেছেন আমাদেরকে, এবং তিনি বলেছেন যারা আন্দোলন করছে তারা সন্তান তুল্য, তারা কোমলমতি শিক্ষার্থী, তারা জানে না যে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, তাদের কোনো অবস্থায় তাদেরকে কোনো আঘাত করা যাবে না। আপা এরকম ধৈর্য ধারণ করার পরেও 4 তারিখে আমাদের দলীয় কার্যালয়ে হামলা করা হলো। আমরা গুটি কয়েক নেতা, জি 4 তারিখের ঘটনা বলছি, আমরা গুটি কয়েক নেতারা যারা এই দলের পদ পজিশনে ছিলাম, কিন্তু আমরা এই দলকে কখনো বিক্রি করি না, এই দলকে সবসময় ওন করার চেষ্টা করেছি। আমরাই কিন্তু সেদিন পার্টি অফিসে রক্ষার জন্য হাজার হাজার ওই সকল বিভিন্ন আমার পার্শ্ববর্তী জেলা বাগেরহাট, নড়াইল, সাতক্ষীরা, যশোর থেকে বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের, বিভিন্ন জঙ্গিদেরকে খুলনা শহরে এনে যেভাবে আক্রমণ করানো হয়েছে, আমরা সেদিন পার্টি অফিস হয়তো 120 থেকে 130 জন আমরা ছিলাম। অত সকালে তো আসলে কেউ দলীয় কার্যালয়ে আসে না, সেখানে আমরা 4-5 হাজার লোকের সাথে আমরা 1 থেকে 120 জন মানুষ আমরা 2 ঘন্টা যুদ্ধ করেছি। 4-5 হাজার ছিল ওরা? হ্যাঁ, 4-5 হাজার ছিল। এবং গোয়েন্দা সংস্থা, প্রশাসন, তারা ওই সময় কি করেছে আমাদের কাছে কোনো মেসেজই তখন কিন্তু ছিল না। কিন্তু এই মানে আমাকে ক্ষমা করবেন যে এই শহর যেহেতু বঙ্গবন্ধুর দ্বিতীয় বাড়ি বলা হয়, শেখ হাসিনার দ্বিতীয় বাড়ি বলা হয়, সেই শহরের দলীয় কার্যালয়কে কোনো প্রতিরোধ ছাড়া পুড়িয়ে দিয়ে যাবে, এটি আমরা বঙ্গবন্ধুর কর্মী হিসেবে সেদিন কিন্তু মেনে নিতে পারিনি। সর্বোচ্চ দিয়ে, সাহস দিয়ে এবং কর্মীদেরকে রক্ষা করার জন্য সেদিন আমরা পার্টি অফিসের ছাদে সর্বশেষ আমরা 20 থেকে 22 জন উপস্থিত ছিলাম। এই যুদ্ধ করতে করতে যে যেভাবে পেরেছে জীবন নিয়ে গেছে, আমরা দলীয় কার্যালয়ে ছেড়ে যাইনি। কর্মীদের গায়ে কোনো আঘাত আমরা লাগতে দেইনি। আমরা যারা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আমরা আমাদের শরীরের উপর দিয়ে সমস্ত ওদের আঘাতগুলো নিয়েছি, কিন্তু কোনো প্রতিরোধ ছাড়া এই খুলনা শহর, যেখানে শেখ হাসিনার দ্বিতীয় বাড়ি, সেই শহর তছনছ করে দেবে আমাদের কারণ মৃতদেহ ছাড়া, এটি আমরা মেনে নিতে পারি না। তখন আমরা প্রতিরোধটি করেছিলাম। এবং আপনি যখন ব্যক্তিগত ক্ষয়ক্ষতি বা কি করেছে এটি জানার কথা বলেছেন, তখন আসলেই আমি একটু আবেগপ্রবণ হয়ে গেছি, আমাকে ক্ষমা করবেন। কারণ 32 নম্বর যেদিন ভেঙেছে, আসলে সেদিন মনে হয়েছে যে আসলে বঙ্গবন্ধুর আদর্শের কথা হয়তো শুধু আমরা মুখে বলি। যাই হোক আপা, আমি 1.5 মাস আইসিইউতে ছিলাম বাংলাদেশের একটি হসপিটালে, এবং আমার 5টি অপারেশন হয়েছে, এবং আমার পিতামাতা এবং মানুষের দোয়ায় আমি আজকে আপনার সামনে কথা বলছি। এবং ওই দিন যে আঘাত করেছে সেই জন্য? জি আমার মাথায় 52টা সেলাই আছে, আমার মাথার চামড়া খুলে রাখা হয়েছে আলাদাভাবে। এগুলো আমি একসময় অন্য সময় আপনাকে বিস্তারিত বলবো। এই গুরুত্বপূর্ণ সেদিন কোনো সমস্যা নেই, আমরা শুনতে চাই। মানে তোমাকে আঘাত করা হয়েছিল সেদিন, এবং সেই জন্য আমাকে মৃত ভেবে 3 তলা ছাদের থেকে উল্টো করে ফেলে দেওয়া হয়েছে, যাতে আমার মাথাটি নিচে পড়ে এবং আমার মৃত্যু যাতে নিশ্চিত করা যায়। এবং আমার মহানগর ছাত্রলীগের যিনি সভাপতি, পরে যুবলীগের উনি সেক্রেটারি হয়েছেন, তার মৃতদেহ রাস্তায় ফেলে বলা হয়েছে তখন ওই যে বাংলাদেশের জারজ সন্তান বলি আমরা যাকে, পিনাকি, ওর পেজ থেকে ওই সময় নাকি বলা, এবং টেলিভিশন গুলো তখন প্রচার করা হয়েছিল যে খুলনায় ছাত্রলীগের 2 সভাপতি হামলায় নিহত হয়েছেন। এবং এত কষ্টের একটি বিষয় যে 250 বেড কে নেত্রী 500 শয্যায় উন্নীত করেছেন, যে আবু নাসের হসপিটালকে নেত্রী সরঞ্জাম দিয়ে দক্ষিণ এশিয়ার একটি সর্বোচ্চ সুবিধা সম্পন্ন হসপিটাল করেছেন। আমাদের সদর হসপিটাল 50 বেডের ছিল, সেটি 100 বেডের পরে 250 বেডের করা হয়েছে। সেখানে আমাদেরকে চিকিৎসা নিতে দেওয়া হলো না, আমাদেরকে মৃত সাজিয়ে, আমি তো তখন আমার সেন্স ছিল না, আমি পরে আমার বাবার কাছে শুনেছি যে আমাকে মৃত সাজিয়ে সেদিন হসপিটাল থেকে বের করা হয়েছে। সেদিন আমাদেরকে গোপনে চিকিৎসা, এবং এই যে চিকিৎসা আমরা নিয়েছি আপনার পরিবার ছাড়া, পিতা আমার বাবা তিনি বিদ্যমান, আপনি জানেন কিনা আমি জানি না, যে তার বয়স 70 বছর, তাকে যৌথ বাহিনী
অ্যারেস্ট করে জামাত বিএনপি যেভাবে ওই মুরব্বী মানুষের উপরে আমার পিতা হওয়ার কারণে যথার্থ নির্যাতন করেছে, এই মানুষটি আমাকে নিয়ে হসপিটালে ছিল এবং আমি পরিবারের কাউকে এরপরে দেখতে পাইনি। আমার হাতের ডান হাতের যে মানে যে হাড় মানে যে অংশটুকু থাকে এই হাড়টি পুরো একটা অংশ আর নিতে পারে নাই ডক্টর, পরে ওরা আমার কোমর থেকে হাড় নিয়ে সেটি ঠিক করেছে। এখনো আমি ডান হাত ওইভাবে ব্যবহার করতে, এবং আঙুল 3টা আঙুল কেটে গিয়েছিল, একটি ফেলে দিতে হয়েছে এবং অন্যগুলো অপারেশনের মাধ্যমে ওটি মানে মোটামুটি জোড়া লাগানো হয়েছে। এই অবস্থার মধ্য দিয়ে আমি আমার পঙ্গুতে আমাদের ঢাকায় যিনি একজন পরিচালক ছিলেন আমাদের সময় ডক্টর, উনি আমার সার্জারি করেছেন, সন্তানের মতো উনি আমাকে চিকিৎসা করেছেন। এবং আমি যখন সুস্থ হয়েছি, আবার যেদিন সুস্থ মানে আমি ফোন ব্যবহার করার পারমিশন দিয়েছে ডাক্তার আমাকে, আমি সেদিন থেকেই মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসছো। কিন্তু আমি দেখছি আমাদের দর্শকদের একজন মানে আমরা অনেক দেখি যে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও সাইবার যোদ্ধা আমরা তৈরি করতে পারিনি, কিন্তু জামাতের এত বট বাহিনী আছে যে তারা ঠিকই আমাদেরকে দেখে, আমাদেরকে শুনতে পায়, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ওরা গালাগালি করে, হুমকি দেয়, এবং ওরা কিন্তু এই কাজটা এত বছর ধরে গোপনে করে এসছে, এখন সাহসের সাথে প্রকাশ্যে করছে আর কি। তো মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে এখনো তোমার সাহস কমেনি, মনোবল কমেনি, এর নামই তো আসলে ছাত্রলীগ। এবং আমি বলবো যে বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের জন্যই পাকিস্তান আমলেও তারা ভয় পায়নি, ৭১-এর পর ৭১-এ ভয় পায়নি, এখনো ভয় পাবে না। নিউটন, তোমার কাছে ফিরে আসি। আমরা জানি যে এখনো হাসনাতদের বিশাল জেদ গোপালগঞ্জের উপর, গোপালগঞ্জের ছেলেদের উপর, এবং বিশেষ একটি রাজনৈতিক দলের নেত্রী একবার বলেছিলেন যে গোপালগঞ্জ নামটিও পাল্টে দেবে। তো তার মানে গোপালগঞ্জ ভীষণ ভয়ের, গোপালগঞ্জের উপর তাদের রাগ, ধানমন্ডি ৩২-এর উপর তাদের রাগ, বঙ্গবন্ধুর উপর রাগ। এই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি, অপশক্তি গোষ্ঠী, এরা জুলাই সনদ করেছে সংবিধান বিরোধিতা করে। এই বিষয়ে তোমার কি বক্তব্য? এই যে মুক্তিযুদ্ধের মানে বিরোধী অপশক্তি, জঙ্গি গোষ্ঠী, উগ্র গোষ্ঠী যারা আজকে বাংলাদেশকে দখল করে আছে, তোমরা তো ১৯৭১-এ জন্মাও নেই, অনেক পরে জন্মেছ, এটা তোমাদের জন্য কিন্তু ১৯৭১-এর মতো। তোমরা কি আমি আপনার মাধ্যমে আমি আপনার মাধ্যমে বলতে চাই, আমি যদি খুব সংক্ষিপ্ত করে আমার একটা অভিমত ব্যক্ত করতে চাই। এই জুলাই সনদ মানে এই জুলাই সনদ দিয়ে এটা হবে ইনুচের রাষ্ট্রদ্রোহিতার মূল এভিডেন্স। এই জুলাই সনদের আলোকে ইনুচের বিচার করব ইনশাআল্লাহ। এই জুলাই সনদের আলোকে ইনুচ যদি মারাও যায় আর মরণোত্তর বিচার করবে ইনশাআল্লাহ। এই জুলাই সনদ হবে কোর্টের মূল এভিডেন্স। ও যে রাষ্ট্রদ্রোহী, ও যে জঙ্গি হামলা করে মেটুক্লাস ডিজাইন করে ও একটা সম্ভাবনাময় রাষ্ট্রকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ও কোনো একটা সেই ৭১-এর যে রাষ্ট্রগুলো আমাদের বিরোধিতা করেছে সেই রাষ্ট্রের দালাল হয়ে এই আমাদের উন্নয়নশীল দেশটাকে, যেখানে নেত্রী একটা লেভেলে নিয়ে গিয়েছে এবং নেত্রীর পরবর্তী ভিশন ছিল ২০৪১ সালের মধ্যে বাংলাদেশটাকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করবে, একটা স্মার্ট বাংলাদেশ আমাদের উপহার দেবে। অলরেডি ডিজিটাল বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন আমাদের নেত্রী, মাননীয় নেত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। সেই রাষ্ট্রটাকে ধ্বংস করে আজকে সেই রাষ্ট্রের মূল যে অংশটা আমাদের পার্বত্য জেলাগুলোকে আমরা বলি, আমরা যেটাকে আমাদেরও একটা করিডোর হিসেবে আমরা দেখি চট্টগ্রাম বিভাগটাকে, সেই টোটাল বিভাগটাকে ও যে একটা রাষ্ট্রের কাছে ইজারা দেওয়ার পায়তারা চালাচ্ছে। ও আমাদের পোর্ট, ও আমার এয়ারপোর্ট, ও ইভেন কক্সবাজার রেল স্টেশন, আমার সেন্ট মার্টিনে এই যে ইজারা দেওয়ার পায়তারা চালাচ্ছে এবং অলরেডি ও আর কাজ অনেকটা এগিয়ে নিয়ে গেছে এই রাষ্ট্রদ্রোহিতার জন্য। এবং ৫ তারিখে ও যে আমার নিরীহ মানুষকে হত্যা করছে, আমার সম্পদ ধ্বংস করছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, এর বিচার ওর এই জুলাই সনদ নামক জুলাই সনদ দিয়ে ওর বিচার করবো ইনশাআল্লাহ। এইটা শুধু ইনুস নয়, এই যে ৭১-এর
যে আমাদের বিরোধী শক্তি ৭১-এর যেই সেই পরাজিত শক্তি যারা ৭৫-এ আমার জাতির পিতাকে হত্যা করছে, এই টোটাল এই রাজাকার আলবদর আল শামস এদের আন্ডা বাচ্চা, এবং এই প্রজন্মের যারা লাল বদর, এই প্রজন্মের যারা রাজাকার, এই লাল বদরদের বিচার ইনশাআল্লাহ। আর সেটা আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের এই প্রজন্মের মা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ সেটা আমরা বাস্তবায়ন করব। এটাই ছাত্রলীগের আমাদের শপথ। অনেক ধন্যবাদ, তুমি ঠিকই বলেছো। কারণ তারা যা যা অপরাধ করেছে সেটার স্পষ্ট প্রমাণ তো আছেই, আবার নিজেরাই নিজেদের ডেথ বুকে সাইন করেছে জুলাই সনদ, যেখানে 19৭১-কে অস্বীকার করে, বঙ্গবন্ধুকে অস্বীকার করে। আবার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে তাদের কি যোগ্যতা অনির্বাচিত, অবৈধ, অসাংবিধানিক তথাকথিত জঙ্গিদের সরকারের আবার জুলাই সনদ, এটি জনগণই তো রায় দিয়ে দিয়েছে যে এটি গ্রহণযোগ্য নয়। পারভেজ হাওলাদার, আমাদের যতটা আমাদের মানে পুরো বাংলাদেশে, আমি দুঃখ করে সবসময় বলি যে যত না আমাদের কর্মী, তার চেয়ে আমাদের বিরোধী কর্মী, মানে এই যে বট বাহিনী যারা আমাদেরকে সবসময় দেখে, আগে আমি তাদেরকে ব্লক করে দিতাম, এখন ব্লক করি না, যে তারা আসলে সিসি ক্যামেরার মনিটরের মতো থাকুক, কারণ ওরাই আমাদের দর্শক, ওরা সারাক্ষণ দেখে আমরা কি বলি, এবং সবচাইতে বেশি ওরাই কমেন্টস করে। যতটা না আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী বা আমাদের লোকজন দেখে, তার চাইতে বেশি দেখে ওরা, এবং ওরা গাল দিতে থাকে, হুমকি দিতে থাকে, নানান কথা বলতে থাকে, আমাদের পিছনে অনেক সময় ব্যয় করে, এবং ইউনূসের মেধা মনন মাথায় সারাক্ষণ শয়নের স্বপনে বাংলাদেশ আওয়ামী লীগ। ছাত্রলীগের মাথা পিছু ৫,০০০ টাকা পুরস্কার, এবং ছাত্রলীগকে ধরিয়ে দিতে হবে, মারতে হবে, ফাঁসি দিতে হবে, অমুক তমুক। তো এই যে পরিস্থিতি, এখানে কি ছাত্রলীগের উপরেই কিন্তু আমরা খুব আশা করি। আসলে বারবার কেন ছাত্রলীগ কথাটা উঠে আসে, কেন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে? কারণ কোনো না কোনো ভাবে ইতিহাসের সাথে ছাত্রলীগের যে সম্পৃক্ততা, আমরা অনেক আশা করি। তো তোমরা কি সেই জনগণকে জাগিয়ে আবারও তৃণমূল থেকে সেই শক্তিটা তৈরি করে আবারও আমাদেরকে ইউনূসের মেটিকুলাস চক্রান্ত ভেঙে দিতে পারবে? জি আপা, আপনি অনেক দীর্ঘ একটি প্রশ্ন করেছেন। আমি আমার জায়গা থেকে আমি আপনাকে বলি যে ৫ তারিখের পরে এখন পর্যন্ত যত আন্দোলন বলেন, যত কর্মসূচি জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন বা আওয়ামী লীগ দিয়েছে, ছাত্রলীগের সহযোগী সংগঠনগুলো দিয়েছে আওয়ামী লীগের, আপনি এমন কোন প্রোগ্রাম বা এমন কোন আলোচনার জন্ম হয়েছে যেগুলো তার পেছনে ছাত্রলীগ চান? হ্যাঁ, অন্য ভূমিকা আছে, অন্য সংগঠনগুলো কাজ করছে, কিন্তু সেখানে আপনি যদি পার্সেন্টেজ করেন সেটা হচ্ছে ৯০ এবং ১০। আপনার আশা, আপনি ইতিহাস থেকে যে শিক্ষা নিয়েছেন, আমি আপনাকে আরেকটু বলি আপা, যে ধরেন যিনি ৭১ সালের আগে ছাত্রলীগ করতেন, তার দর্শন ছিল এই বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায়। ৭৫-এর পরে যারা ছাত্রলীগ করেছে দুঃসময়, তাদের দর্শন ছিল যে বঙ্গবন্ধুর হত্যার বিচার দেখতে চায়। জননেত্রী শেখ হাসিনা ৯৬-তে ক্ষমতায় আসার পরে এই বিচার প্রক্রিয়া শুরু করার পরে বা এই বিচার কার্যক্রম হওয়ার পরে আমরা কেন আজকে ছাত্রলীগ করেছি? আমরা ছাত্রলীগ করেছি জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য, এবং এই বাংলাদেশকে একটি উন্নত, ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত একটি সুশিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলার জন্যই কিন্তু আমরা ছাত্রলীগটা করেছি। আমরা এই ২৪ সালের আগে আমাদের সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু আপা করোনা মহামারী। আপনি এই করোনা মহামারীতে কিন্তু ছাত্রলীগ প্রমাণ দিয়েছি আমরা যে আমাদের জন্মের সার্থকতা কিন্তু আমাদের কাজ দিয়ে করতে হয়েছে। আর ছাত্রলীগের বিরুদ্ধে বারবার এই মেটিকুলাস ডিজাইনের, আপনি যদি মেটিকুলাস ডিজাইনকে একটি ভাগ করেন, সেখানে ৬০ ভাগই ছিল ছাত্রলীগকে বিতর্কিত করেন। আপনি আমাদের দেশে পত্রিকাগুলো ছিল, এবং এই পত্রিকাতে আমার দলের অনেক বড় বড় নাম ছিল, এই পত্রিকার সম্পাদক, প্রকাশক মন্ডলী। আপনি লক্ষ্য করেছেন প্রত্যেক দিনই কোনো না কোনো পত্রিকা আমাদের জেলা বা বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো প্রেসিডেন্ট সেক্রেটারিকে নিয়ে একটি ১,০০০ কোটি টাকার গল্প, একটি ১০০ কোটি টাকার গল্প। আজকে আমাদের মানবেতর জীবনই প্রমাণ করে যে আমাদের
অনেকে ইচ্ছা থাকলেও আপা আমি বলবো না যে আমরা সবাই সৎ ছিলাম, আমরা আসলেই কিছু করতে চাইনি, কিন্তু আমাদের নেত্রী আমাদেরকে যেভাবে মানুষ করেছেন সাংগঠনিক ভাবে না, তিনি এখনো, আমরা যখন তার সাথে, যে নিউটন আছে, আমরা যখন তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলি, তিনি মায়ের মমতা দিয়ে কথা বলেন। তিনি ছাত্রলীগকে মানুষকে উজ্জীবিত করতে বলেন, দলকে উজ্জীবিত করতে বলেন, কিন্তু একজন মা যেমন তার সন্তানকে মানে তার সুস্থ দেখতে চায়, ভালো দেখতে চায়, লেখাপড়ার টেবিলে দেখতে চায়, আমাদের নেত্রীও কিন্তু এরকম ভাবে আমাদেরকে সাংগঠনিক ভাবে মানুষ করেছেন। এটি কে বিচার বিশ্লেষণ করলো, কে সমালোচনা করলো, এ দ্বারা জননেত্রী শেখ হাসিনার এই মাতৃত্ববোধের স্নেহের জায়গাটি কিন্তু মানে বিলিয়ে যাবে না। এবং আপনি যে প্রশ্নটি করেছেন আজকে ছাত্রলীগ 5 তারিখের পর থেকে, আপনি চিন্তা করেন তো আপা, পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক দল এই আজকে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে আওয়ামী লীগ, এরকম হয়েছে এই পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক দল? এত হত্যা, এত অত্যাচার, এত নির্যাতন, এগুলো কিন্তু হয়নি আপা। আমি না অবাক হয়ে যাই আপা। আমাদের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন 3 দিন আগে 7-8 দিন আগে একটি কথা বলেছেন যে কর্মীদের কাছ থেকে শিখছি সাহস কিভাবে নিতে হয়, রাজপথ কিভাবে দখল। এটি আসলে আমি আমার ক্ষুদ্র জায়গা, আমি একজন ছাত্রলীগের কর্মী, বিশ্বাস করেন আপা, যে ছেলেটি 9-এ পড়ে, 10-এ পড়ে, তারা যখন ফোন দিয়ে বলে যে ভাই আমরা মিছিলে যাব, তখন আসলে মানে নিজে ছাত্রলীগ করি বা ছাত্রলীগের মতো একটি সংগঠন করি, এটি নিজেকে তখন সার্থক মনে হয় যে যারা জীবনে এই দলের কাছ থেকে একটি সুবিধা গ্রহণ করে না বা তাদের ওই বয়স হয় না, আজকে তারা যেভাবে রাজপথে নেমেছে আপা, আপনি এটি অন্য কোনো, আজকে আপনি দেখেন আপা যে সেনাবাহিনী গুলি করছে, বুটের পায়ের তলে রাখছে, হ্যান্ডকাপ পড়াচ্ছে পেছনে, ডান্ডা বেড়ি দিচ্ছে, সেই অবস্থায় বলছে জয় বাংলা। এটি কে বলছে আপা? এটি তো ছাত্রলীগ বলছে। এই যে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেও জয় বাংলা বলা যায়, এটি এই বাংলাদেশের মানুষটি আওয়ামী লীগকে শিখিয়েছে তো ছাত্রলীগ। এটি তো অস্বীকার করার কোনো সুযোগ নেই আপা। আপনি আমাদের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিভিন্ন হরতাল আন্দোলনে আগুন সন্ত্রাসের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাদেরকে সেদিন আমাদের প্যারালাল সংগঠন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কিন্তু পুলিশের সামান্য হাত ধরার পরেই বলেছে না না আমরা এই দল করি না, আমরা এটা করি না, ওইটা করি না। সেখানে ছাত্রলীগের কর্মীরা কিন্তু বুলেটের সামনে দাঁড়িয়ে জয় বাংলা বলছে। আমার মনে হয় না সেইখানে আমার বা নিউটনের আমাদের নতুন করে ছাত্রলীগ কি প্রমাণ দেবে এটি ব্যাখ্যা করার আর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। বা আমি মনে করি এটি যদি আমি ব্যাখ্যা করতে যাই আমার জায়গা থেকে, তাহলে ওই সকল কর্মীদের যাদের সাহসী আজকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে তাদের প্রতি অবিচার করা হবে আপা। আমি মনে হয় আমি আমার জায়গা থেকে আপনাকে বলতে পেরেছি। আরেকটি বিষয়, জুলাই সনদ নিয়ে আজকে অনেক কথা হচ্ছে, আপনিও প্রশ্ন করেছেন। আসলে বিষয়টা অনেক হাস্যকর। আমি রাজনীতি করি আমরা মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, কিন্তু হাস্যকর ছেলে খেলামে নিয়ে আমরা কোনো বিষয় নিয়ে আসলে মন্তব্যই করতে চাইনি। জুলাই সনদ যাদের জন্য দিল সেই এই বাংলাদেশের কুলাঙ্গার সার্জিস, হাসনাতরা, এই আমাদের পোর্ট মাসুদরা বলে যে এখানে যারা সই করেছে তারা বাংলাদেশ বিরোধী। মানে এই যে একটি হাস্যকর পরিবেশ সবসময় তৈরি করে রাখছে বাংলাদেশের। এবং এই চিফ প্রসিকিউটর শিবিরের নেতা ছিলেন সাবেক, মানে ক্যাঙ্গারু কোর্টের যিনি চিফ প্রসিকিউটর, তিনি বললেন যে আগামী কয়েকদিনে দেখবেন কি হয়। তারপরে আমরা দেখলাম এই জুলাই সনদ নামে একটি তামাশা আমাদের সামনে উপস্থাপন করা হলো। সংসদ ভবনের মতো একটি পবিত্র জায়গায় এই সংসদের পাশ হওয়া আইনের বিরুদ্ধে একটি নোংরামি করলো। সেখানে আমরা একজন আমাদের শ্রদ্ধাভাজন একজন অন্য দলের নেতাকে দেখলাম, তিনি কত বেহায়ার মতো ইউনূসের মতো একটি দেশ বিরোধী মানুষকে সেলুট করতে আপা। মানে এই বিষয়গুলো না আপা আমার কাছে আজকে খুব অবাক লাগে আপনার। এগুলো আলোচনায় আমার মনে হয় যে এই হাস্যকর বিষয়গুলো আজকে রিকশাওয়ালা, আজকে যারা শ্রম দিয়ে, যারা গায়ে মাথার ঘাম পায়ে ফেলে যারা দিন নাতিপাত করে, এরাই কিন্তু আজকে এদের এই কর্মকাণ্ডের জবাব দিচ্ছে আপা। ধন্যবাদ আপা আপনাকে। অনেক ধন্যবাদ। এমনি মানে তোমরা তো তোমার পড়াশোনা কি শেষ করতে পেরেছিলে? জি আপা, তোমাদের পড়াশোনার আমাদের পড়াশোনা আগেই শেষ হয়ে গিয়েছে আপা। আমরা
নেতা হওয়ার পরে বিভিন্ন ইসের কারণে আমাদের সম্মেলনটা সময় মতো হয়নি। আমরা ছাত্রলীগ থেকে বিদায়ের অপেক্ষায় ছিলাম, আমাদের সম্মেলনের প্রস্তুতি হিসেবে ছাত্রলীগ সিবিও গ্রহণ করেছিল। একটি প্রক্রিয়ার শেষ প্রান্তে আমরা ছিলাম, এই সময় এই ঘটনাটি ঘটেছে। আমাদের অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের যেসব আমার আবার ওই যে ল কমপ্লিট করা ছিল, বার কাউন্সিলটা ছিল, বার কাউন্সিলটা শেষ করতে পারিনি। আর তো মানে ইউনুস না যাওয়া পর্যন্ত তার কপালে শিক্ষা নাই। না, আপাতত তোমাদের ছেলেরা তো কেউ, অনেক ছেলে, অনেক ছাত্রলীগের ছোট ছোট ভাইরা যারা পরীক্ষা দেওয়ার কথা তারা পরীক্ষা দিতে পারেননি, তারপর যাদের পরীক্ষা দিয়েছেন সার্টিফিকেট তুলতে পারেননি, মার্কশিট তুলতে পারেননি। তো অনেক ছাত্রলীগের ভাই বোনদের তো অনিশ্চিত জীবন, এই জন্য কি কেউ খুব হতাশ হয়, মন খারাপ করে? আপা আপনাকে ধন্যবাদ। এর আগে পারভেজ ভাই একটা কথা বলে গেছে যে আমরা আসলে ছাত্রলীগের কর্মীদের কাছ থেকে সাহস পাই। এই যে ছোট ভাইগুলোদের, আমাদের ইন্টারে পড়া ছোট ভাই, তারাও পরীক্ষার হলে বসতে পারিনি। আমাদের গোপালগঞ্জে তো আর বিরোধী দলের কোনো সমস্যা আমাদের সামনে কোনোদিনই ছিল না, এখনো নেই, আল্লাহর রহমতে ভবিষ্যতে হবেও না। প্রশাসনের যে ঝামেলাটা, আমি যদি একটু ব্যাকে যাই, আমার যদি একটু সময় দেন, আমি একটু ব্যাকে যেয়ে যদি বলি যে 5 তারিখ পরবর্তী সময় দেখেন, 5 তারিখে যখন এরকম একটা ঘটনা ঘটলো, এরপরে সারা বাংলাদেশের মানুষ দিক বিদিক ছুটলো যার যার জীবন নিয়ে সেভ হওয়ার জন্য। তখন আমার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান এবং বিপ্লবী সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম ভাইয়ের নেতৃত্বে কিন্তু গোপালগঞ্জের আপামর জনতা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সহ আমার সকল সংগঠনের নেতা কর্মী এবং গোপালগঞ্জের আপামর জনতা কিন্তু রাজপথে নেমে এসেছে। আপনারা দেখেছেন যে আমার গোপালগঞ্জ থেকে আমরা সশস্ত্র মিছিলের পরে আমার কুতালিপাড়া, টুঙ্গিপাড়া, কাশিনী, মুকশেদপুরে আমরা বড় বড় প্রোগ্রাম করেছি। এরপরে আমার গোপালগঞ্জের একটা অংশ, সদরের একটা অংশ এবং কাশিনীর 2টা ইউনিয়ন, 4টা ইউনিয়ন নিয়ে একটা প্রোগ্রাম ছিল। ওই দিন সেনাবাহিনী সেখানে গিয়েও ঝামেলা করে, গুলি করে। আমার সাধারণ মানুষজন রাস্তাঘাট ব্লক করে বসে আছে, হাজার হাজার, মিনিমাম সেদিন মিনিমাম আমার ওই 4 ইউনিয়ন থেকে মিনিমাম 40,000 লোক বিশ্ব রোডে আমার আটকানো। তো ওই পথ আটকানো, সে কিভাবে ওইখান দিয়ে যাবে? সে ওইখানে গিয়ে বাচ্চা ছেলে মেয়েদের উপরে গুলি করার পরে সেখানে মানে সেনাবাহিনীর একটা গাড়ির ভাঙা হয়। সে গাড়ি ভাঙার পরে আমার ওই 4টা-5টা ইউনিয়ন এবং কাশিয়ানী 2টা ইউনিয়ন, আমার 7টা ইউনিয়নে কোনো মানুষ আমার বাসায় থাকতে পারেনি, কোনো পুরুষ মানুষ বাসায় থাকতে পারেনি। এখন পর্যন্ত ইভেন আমার ওই 7টা ইউনিয়নের কোনো মানুষ বাসায় থাকতে পারে না। আর ধরলেই আপনার মনে করেন 3টা, 4টা, 5টা মামলায় তার কোনো জামিন নাই। এরপরে আপনারা জানেন যে বিএনপির একটা মামলা, ওই দিদার হত্যা মিথ্যা মামলা দিয়ে আমার দক্ষিণ অঞ্চলের যে ইউনিয়ন গুলো ছিল, আমার শহর সহ দক্ষিণ অঞ্চলের কোনো নেতাকর্মীরা আমাদের থাকতে দেয়নি, আমার কোনো জনগণদের থাকতে দেয়নি। তারপরেও আমাদের জেলা আওয়ামী লীগের নেতা, 2 সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমার গোপালগঞ্জের সাধারণ জনতা এখন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ এবং আমাদের নেতা জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের নির্দেশে আমরা এখন পর্যন্ত রাজপথ দখল করে রেখেছি। আপনার যে প্রশ্নটা ছিল যে ছাত্রলীগের আমাদের যে ছোট ভাইয়েরা, তাদের যে পড়াশোনা বন্ধ করে দিছে, সার্টিফিকেট আটকায় দিছে এবং স্কুল কলেজে যাইতে পারতেছে না, তাদের ভবিষ্যৎ তারা জানতেছে যে এই ইউনুস যতদিনে আমরা না তাড়াইতে পারবো ততদিনে কোনো একটা ভবিষ্যৎও তাদের নেই। তারপরও সেই ছেলেগুলো, সেই তৃণমূলের ছাত্রলীগের কর্মীগুলো যখন আমাদের বলে আপনারা একটু চিন্তা করবেন না ভাই, এই ইউনুস রেজিমকে যতদিন আমরা বিতাড়িত না করতে পারবো, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে যতদিন বাংলার মাটিতে সসম্মানে ফিরিয়ে না আনতে পারবো ততদিনে ওই সার্টিফিকেট আমার দরকার নাই, ওই পড়াশোনা আমার দরকার নাই। তখন আসলেই মানে বুকটা মানে কলিজাটা অনেক বড় হয়ে যায় যে আসলেই আমরা একটা সেই সংগঠনটাই করি, সেই ছাত্রলীগটাই আমরা করি, যে ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মী জেল, জুলুম, হুলিয়া, জীবনের মায়া ত্যাগ করে, পরিবারের কথা চিন্তা না করে, নিজের ভবিষ্যৎকে অন্ধকারের ভিতরে ঠেলে দিয়ে তারপরেও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কথা বলে। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা পর্যন্ত তারা এই লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। তাদের ওই পড়াশোনার তারা তোয়াক্কা করে না, তারা ওই সার্টিফিকেট তোয়াক্কা করে না। এজন্যই এই সংগঠনটাকে এত ভালোবাসি আমরা। এজন্যই আমরা ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মী, আমি তৃণমূলের প্রত্যেকটা নেতাকর্মীকে প্রথমে আমি স্যালুট জানাই আমি আমার কর্মীদেরকে, আমার নেতা কর্মীদেরকে, যারা এই দুর্যোগের পরেও, পারভেজ ভাই বলে গেছে যে এত বড় দুর্যোগ কোন সংগঠন, কোন কালে, কোন দেশে এত বড় দুর্যোগের মধ্যে পড়িনি যেটা আমরা 5 তারিখ পরবর্তী সময়ে আমরা পড়েছি। কিন্তু
সেখানে যখন তৃণমূলের নেতাকর্মী, শুধু ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ নাই, সকল তৃণমূলের নেতাকর্মীরা, মুজিবাদর্শের সৈনিকরা যখন রাজপথে মানে নিজের জীবনের মায়া ত্যাগ করে রাজপথকে দখল করার জন্য স্লোগানে স্লোগানে জয় বাংলার স্লোগানে মুখরিত করে, তখন আপা আসলেই গৌরবের বিষয় যে না, আসলেই আমরা সঠিক সংগঠনটাকে বেছে নিয়েছি, সঠিক সংগঠনটাকেই আমরা করতেছি। ধন্যবাদ আপা। তো আমার এই শোতে তোমাদের অনেক ছাত্রলীগের এবং সাবেক নেতারাও এসছেন। তো প্রত্যেকের একটা কমন কথা ছিল যে তৃণমূলে যারা এখন রাজনীতি করছে, যারা প্রতিবাদ প্রতিরোধ করছে, প্রত্যেককে শ্রদ্ধা জানিয়েছেন। তোমাদের মানে এখন সাদ্দাম থেকে শুরু করে সাদ্দাম, ইনান, গোলাম রব্বানী এসেছিলেন, সিদ্দিকী নাজমুল, মানে প্রত্যেকেই, আরো অনেকে এসছেন। এবং আমাদের দলের সাধারণ সম্পাদক, আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য, সাংগঠনিক সম্পাদক, মানে যারা যারা এসছেন, আমি অনেকের নাম হয়তো মানে মুহূর্তে বলা হয়নি, প্রত্যেকেই কিন্তু তৃণমূলের ছাত্রলীগের কথা, তৃণমূলের নেতা কর্মীদের কথা, অন্য অঙ্গ সংগঠনের কথা বলেছেন যে অন্যান্য সময়ের চাইতে এটা অনেক ক্রিটিক্যাল সময় এখন, কিন্তু সেখানেও তারা হাল ছাড়েনি, তারা সাহস করে আছে। এটাকে সবাই শ্রদ্ধা জানিয়েছে একদমই এক বাক্যে আর কি। আজকে তুমিও দর্শক আমাদের তৃণমূলের উদ্দেশ্যে যে কথাটি বললে, নিশ্চয়ই তাদের ভালো লাগবে। পারভেজ হাওলাদার, তুমি বলছিলে যে তোমাকে প্রায় মৃত্যুর মুখে ফেলে রেখে গেছে, এবং তুমি তোমার যে শারীরিক আহতের বর্ণনা দিয়েছো, তাতে আমার তো মনেই হয় যে তুমি মানে আবারও যে আন্দোলন করতে রাজপথে যাবা, খুলনায় তো তোমাকে নিশ্চয়ই তারা পেলে আর দ্বিতীয়বার তোমাকে সেই সুযোগ দিবেন আরেকবার জয় বাংলা বলার। কারণ আমরা দেখেছি যে রাজশাহীর যে মাসুদকে কিন্তু অনেক আগে হাত পায়ে রকেটে দিয়েছে, কিন্তু ওরা মাসুদকে চিহ্নিত করে রেখে এবার কিন্তু মাসুদকে একদমই হত্যা করেছে। তো তোমার এই ভয়টা লাগে না যে তুমি আবার রাজনীতিতে ফিরবে, বা যখন নেত্রী বলবেন সবাইকে রাজপথে নামতে হবে, আমরা তো মৃত্যুকে জয় করে রাজপথে নামতে প্রস্তুত? তোমার শারীরিক অবস্থা এবং আপা আমি আপনাকে প্রথমেই বলেছি যে ব্যক্তি রাজনীতি যখন করি আপা, তখন আসলে ব্যক্তিগত চিন্তা করার কোনো সুযোগ আছে কিনা, এটা আমি আসলে আমার এই ক্ষুদ্র শিক্ষা জীবনে আমি শিখি নাই, আমাকে শেখানো হয়নি আমি যাদের সাথে রাজনীতি করেছি। আরেকটি বিষয় হচ্ছে আপা যে খুলনায় আমি আজকে প্রায় আমি এই 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত আমি 8 বছর ছাত্রলীগের সভাপতি। এর আগে আমাদের জেলা শহরগুলোতে এরকমই হয় আপা, বিভিন্ন কারণে সম্মেলনগুলো পিছিয়ে যায়। আমি উপজেলা ছাত্রলীগেরও সভাপতি ছিলাম 5 বছরের অধিক সময়। আমার রূপসা উপজেলা, যেটি বাংলাদেশের মানুষ স্লোগানে বলে যে রূপসা থেকে পাথুরিয়া, সেই রূপসা হচ্ছে আমার ভাই। আমার আসলে ভয় লাগে না, কারণ কি আপা, আমি ব্যক্তিগতভাবে আমি জীবনে কোনো অন্যায় অপকর্মের সাথে আমি জড়িত না, এটি আমি আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি। আমার পিতামাতা আমাকে, আমরা এই বাংলাদেশের নিম্ন মধ্য পরিবার বলতে যা বোঝায় আমরা তাই, কিন্তু আমার পিতা, আমার মা, আমি যাদের সাথে রাজনীতি করেছি, তারা আমাকে এটি শিক্ষা দেয় নাই। অন্যায় যেহেতু করি নাই আপা, আমি যেহেতু কারোর সম্পদ কখনো নিজে আয়ত্তায় আনি নাই, আমি যদি কখনো অবৈধ কোনো ব্যবসার সাথে জড়িত ছিলাম না, আমি কখনো কাউকে মিথ্যা মামলায় দেই না, আমার এই কারণে না আপা আমার ভয় লাগে না। মানে আমি বিশ্বাস করি যে তারা আমাদেরকে হত্যা করার উদ্দেশ্যেই রাজনীতি করে, আর আমরা তাদেরকে বাংলাদেশের মানুষ মনে করে বুকে আঁকড়ে রেখেই রাজনীতিটা 17 বছর করেছে। আপনি বলেন আপা, আমি আপনাকে বলছি আপা, আমি যে ঘাট দিয়ে পার হয়ে আমার বাড়িতে যাই, সেই ঘাটে আমি যুবদল ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদকরা বসে থাকতো, তারা স্বাভাবিক জীবনে ছিল আপা, তারা ব্যবসা বাণিজ্য, তারা এই খুলনা শহরে 10 তলা বাড়ি করেছে আপা, আওয়ামী লীগের 17 বছরের ক্ষমতায়। আপা আমরা তো কখনো কাউকে, হ্যাঁ রাজনৈতিক ভাবে আমরা মোকাবেলা করার চেষ্টা করেছি আপা, কিন্তু আমরা কখনো ব্যক্তিগতভাবে কাউকে যেহেতু আক্রমণ করি নাই, বা রাগ হয়তো বড়জোর যদি কারোর সাথে একটু খারাপ ব্যবহার করেও থেকেছি, তার অধিক সময় তার কাছে ক্ষমা চেয়েছি, অ্যাপোলাইজড হয়েছি, নিজের ভুল তাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে আমি বুঝতে পারি নাই, আমি হয়তো ওই সময় ওই মানসিকতায় ছিলাম না, আমার হয়তো
ওই আচরণটা করা ঠিক। আমি আপনাকে আবারও বলছি যে পিতা মুজিবের রাজনীতির কথা আমরা যারা বলি, হ্যাঁ আমি আপনাকে বলছি না যে আমরা শতভাগ এই কাজটি ছাত্রলীগের সবাই করে। আমরা কিছু মানুষ বাদে আমরা প্রত্যেকেই বাংলাদেশ ছাত্রলীগের যারা সভাপতি, সেক্রেটারি বা কমিটিতে আছে আমরা এটা করেছি এবং আমার ভয় লাগে না, কারণ আমার নিজের ভিতরে আমি এমন কোনো অন্যায় করি নাই যে আমার গিল্টি ফিল হয় যে আমি রাজপথে নামতে পারবো না। আমি খুলনা শহরে 8 বছর করে না, বাবা মা কি তোমাকে আবার মিছিলে যেতে দেবে? মা বাবা তো আসলে আমি তো আমার রাজনীতি আসলে আমার বাবার হাত দিয়েই শুরু, এবং আমি যখন আমার জ্ঞান ফিরেছে আমার বাবা বলেছে যে এই রাজনীতির জন্য যেহেতু সর্বোচ্চ ত্যাগ করেছো, এটি কখনো ছেড়ে আসার সুযোগ নেই আপা। এটি আমার বাবার প্রতি আসলে আমার কৃতজ্ঞতারও শেষ নেই। আর উনি আমাকে যে ভাবে মানুষ করেছেন, বা এই ছোটবেলা থেকেই রাজনীতির প্যাটার্নে তিনি আমাকে মানুষ করেছেন। তিনি একজন শ্রমজীবী মানুষ হিসেবে আপনি বলতে পারেন, কিন্তু তিনি তার শ্রম দিয়ে আমাকে সততা শিখিয়েছেন, লিডারশিপের জায়গা কিভাবে দিতে হয় এটি তিনি আমাকে শিখিয়েছেন, এবং আমি তার যে শিক্ষা আমার ভিতর ধারণ করি। আমার মা প্যারালাইজ, তিনি আমাকে এখনো দেখতে পারেন নাই, এবং তিনি জানেন যে আমাকে হামলা করা হয়েছে, কিন্তু আমার এত কিছু হয়েছে এটি তিনি জানেন, এবং আমার ইতিমধ্যে আমার পরিবার পরিজন হয়ে গিয়েছে আপা। আমরা এ নিয়ে আসলে আমি আসলে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে সবাই ধরেই নিয়েছে যে আমি 4 তারিখে মারা গিয়েছি, কিন্তু এত ক্ষতি হওয়ার পরেও আপা এরা এত মানুষ যে আমার পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য সবকিছুতেই এরা হামলা করেছে। যাই হোক আপা, আমার এ নিয়ে কোনো দুঃখ নেই। আমি যদি জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিবে বা জীবনের মায়া ত্যাগ করে রাজপথে যেতে বলবে, আমি আপনাকে নিউটন মোল্লা সহ যারা কথা শুনছেন তাদের সাক্ষী রেখেই বলছি, আমি রাজপথে আপা অবশ্যই যাব। আমার নেতা শেখ হেলাল উদ্দিন এমপি যেদিন আমাকে নির্দেশ দিবেন যে জীবনের পরোয়া না করে রাজপথে যাও, আমি অবশ্যই যাব। অনেক ধন্যবাদ নিউটন। এই যে গোপালগঞ্জের আমাদের যত মারা আছেন, পিতারা আছেন, বোনরা আছেন, আমার তো মনে হয় যে তাদের যে সাহসী কেউ নেই। কারণ পুরো গোপালগঞ্জে আমার আইডিতেও আছে একটি বাচ্চা লাঠি নিয়ে দৌড়ে আসছে, তারপরে দুটো কিশোর, 3-4টা কিশোর একসাথে আসছে, এবং ওদের হাঁটার মধ্যে মানে আসার মধ্যে কোথাও কোনো জড়তা নেই, কোথাও ভয় নেই, কোথাও কোনো দ্বিধা নেই। এই যে বাচ্চারাও আন্দোলনে শরিক হয়ে গেছে। আমার খুব জানতে ইচ্ছে করে যে সেই মায়েরা কিরকম, সেই পিতারা কিরকম, সেই খালারা কিরকম, সেই বোনরা কিরকম। কারণ তারা নিজেরাও, আমি দেখেছি অনেক নারীরাও সেখানে অংশ নিয়েছে, কিন্তু এই যে পুরো পরিবারকে ঠেলে দিয়েছে, আমি তাদের কথা তোমার কাছ থেকে একটু শুনতে চাই, এবং তোমার মাধ্যমে তাদেরকে আমি শ্রদ্ধা জানাতে চাই, সালাম জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে পুরো পরিবার পরিজন নিয়ে গোপালগঞ্জের মা, খালারা, পিতারা সবাই একাত্ম হয়ে গিয়েছিলেন। আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা তুমি পৌঁছে দিও। আপা আপনাকে ধন্যবাদ। আমার একটু দেখে যাওয়া লাগে আবার ওই যে আর্মিদের সাথে যে সংঘর্ষের কথাটা আমি বলছিলাম, যে আর্মির গাড়ি পোড়ানো, সেখানেও আমার মা চাচিরা ছিলেন, এখানে সামনের সারিতে আমার মা চাচিরা ছিলেন। আমি যদি আপনার কিসের কথা বলি, ধুনাপাড়া যে বিএনপির সাথে যে মিথ্যা মামলা আমাদের ফাঁসানো হয়েছে, সেখানেও আমার মা চাচিরা ছিলেন। আমি যদি আপনাকে বলি যে 5 ফেব্রুয়ারিতে আমাদের ধানমন্ডি 32 নম্বর ভাঙার পরে ওই উপায় সন্ত্রাসীরা যখন ভাঙে, তখন অনেকবার কিন্তু আপনারা দেখছেন যে ফেসবুক গণযোগাযোগ মাধ্যমে অনেকবার এরকম রিউমার ছড়ানো হয়েছে যে আমাদের টুঙ্গিপাড়া আঘাত করবে, আমাদের বঙ্গবন্ধু মাচারে আঘাত করবে। তখন আমার মা চাচিরা একটা কথাই বলেছিল, কোনো পুরুষ মানুষের দরকার নেই, টুঙ্গিপাড়ার মা চাচিরাই যথেষ্ট। এবং আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যে ওই যে চুলায় যখন রান্না করে, চুলায় যে জালতি ঢুকানোর জন্য ওই যে খেটুনি বলে আমাদের গ্রামের ভাষায়, ওই খেটুনি এবং দা বঠি নিয়েই আমরা প্রস্তুত আছি। যদি কারো সাহস থাকে, হিম্মত থাকে, তারা যেন টুঙ্গিপাড়ায় ঢুকে, একজনও ফিরে যেতে পারবে না। তো আমার সেই মা চাচিদের সন্তান হয়ে আমরা আসলে গর্ববোধ করি আপা। আসলে আমাদের মা চাচিদের সেলুট। আর আমাদের বাবা চাচাদের যারা আছেন তাদের সেলুট জানাই। 5 তারিখ পরবর্তী সময়ে আমরা সন্তানরা যতটুকু না করতে পারতেছি, আমাদের সেই বাপ চাচারা আমাদের চাইতে কোনো অংশে
কম নাই, পিছিয়ে নেই, বরঞ্চ আমাদের চাইতে বেশি করার চেষ্টা করতেছে। সন্তানদের মানে নির্দ্বিধায় পাঠিয়ে দিচ্ছে। আমাদের গোপালগঞ্জের যে অত্যাচার নির্যাতনটা আপনারা জানেন আপা, সেই 5 তারিখ পরবর্তী সময় আমরা রাজপথে থাকার কারণে এখন পর্যন্ত 63 ডিস্ট্রিক্টের যে নির্যাতন নিপীড়ন চলতেছে প্রশাসন দ্বারা, এক গোপালগঞ্জে তার চাইতে বেশি নিপীড়ন চলতেছে, নির্যাতন চলতেছে। ছেলেরে পাচ্ছে না, বাবাকে ধরে আনছে, বাবাকে পাচ্ছে না, মার গায়ে হাত দিচ্ছে। আপা আমার একটা ছাত্রলীগের আমার জয়েন্ট কনভেনর পৌর ছাত্রলীগের যখন আমারে বলে আপা যে ভাই আমারে পাইনি, আমার ছোট ভাইরে পাইনি, আমার মারে ধাক্কা দিছে, বা আপনার মাধ্যমে বলি, ওরে সেদিন বলছিলাম ভাই আল্লাহ যদি কোনোদিন বাঁচায় রাখে আর যদি দিন ফিরে আসে, ওই ওসি ওর মার পেটের মধ্যে থাকলে ওর উপরে টাইনে বের করবো। ও আমাদের মা জাতির গায়ে টাচ করছে, ওরে ওই দিন ওর প্রতিশোধ করাই গন্ডায় নেব। ছোট ভাইকে আশ্বস্ত করেছি আপা, আপনার মাধ্যমে ছোট ভাইকে আবার বলি, আমার মা চাচিদের যেভাবে এই প্রশাসন, এই ইউনূসের অবৈধ প্রশাসন সন্তানকে না পাওয়ার কারণে আমাদের বাবা চাচাদের, আমাদের মা খালাদের বেশি কথা বলা এবং তাদের যে নির্যাতন করা, থানায় ধরে আনা, জেলে পাঠানো, এদের পড়ায় গন্ডায় বিচার আমরা করবো। এবং আপনার এই শোর মাধ্যমে আমার গোপালগঞ্জের সকল মা চাচি, আমার খালা, আমার বাবা চাচাদের সকলদের আমরা সেলুট জানাই যে আপনারাই আসলে আমাদের গর্ব। আমাদের মা চাচা বাবারা যদি আটটায় রাখতো সন্তানকে, তাহলে কিন্তু সন্তানরা এইভাবে মানে নেত্রীর জন্য, দেশের জন্য, আওয়ামী লীগের জন্য, আপনার নেতা ফজলুল করিম সেলিম ভাইয়ের জন্য, ব্যারিস্টার শেখ ফজলুল রহিম ভাইয়ের জন্য এইভাবে আমাদের মা চাচিরা, আমাদের বাবারা উৎসাহ দিচ্ছে, মানে তারা নিজেরা রাজপথে আসতেছে, সন্তানদের রাজপথে পাঠাচ্ছে। এজন্য বাবা খালা যারা আছে সবাইকে সেলুট জানিয়ে অনেক ধন্যবাদ। এবং বঙ্গবন্ধুর গোপালগঞ্জ এবং তার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যার গোপালগঞ্জ, বীরের গোপালগঞ্জ এবং প্রতিবাদের প্রতীক হয়ে গেছে গোপালগঞ্জ। এবং আমরা দেখেছি গোপালগঞ্জ যখন জেগে উঠেছিল সেই সময় পুরো বাংলাদেশ কিন্তু সেই একই রকম প্রতিবাদ প্রতিরোধে কিন্তু পুরো বাংলাদেশ গর্জে উঠেছে। আমি তোমার এবং নিউটন পারভেজকে বলবো যে খুলনার যে ঘটনা সে বললো সবকিছু মিলিয়ে আসলে পুরো বাংলাদেশটাই এখন আক্রান্ত। প্রতিটি জেলা, প্রতিটি নগর, সমস্ত মানে কোনো কিছুকেই তারা আসলে বাদ দিচ্ছে না। ওদের টার্গেট তো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া। তো আমি একবার বলেছিলাম যে আওয়ামী লীগ হচ্ছে মৌচাক, সেই মৌচাকে ঢিল দিলে ঝাঁকে ঝাঁকে মৌমাছি বেরিয়ে আসবে। তো সেই ঢিল দেওয়ার দুঃসাহসটা ইউনূস অবৈধ তথাকথিত অসাংবিধানিক সরকার এবং জঙ্গি উগ্র গোষ্ঠীর জনক, পাকিস্তানের দোসর, ডিপ স্টেটের চক্রান্তকারীদের সঙ্গী সাথী, রাষ্ট্রদ্রোহী সকলের নিশ্চয়ই বিচার হবে এবং সে বিচার অচিরেই হবে। তোমাদের মতো ছাত্রলীগের যে সকল সাহসী ছেলেরা আছো নিশ্চয়ই তোমাদের মাধ্যমে জনগণ উদ্বুদ্ধ হবে এবং জেগে উঠবে। বঙ্গবন্ধু কন্যার ডাকে আমরা সবাই রাজপথে নামবো এবং এই যে রাজপথে নামবো এটা বলতে আমার মনটা খুশিতে ভরে যায়। মানে অদ্ভুত ব্যাপার, নামলেই হয়তো হামলা মামলার শিকার হব আমরা, কিন্তু যখনই বলি যে রাজপথে নেত্রী ডাকলেই রাজপথে যাব, তখন মনে হয় কি যে মানে রাজপথে যাব এটাই যেন, এর জন্যই আমরা এখন বেঁচে আছি। তো ইউনূস তো জানে না আসলে আওয়ামী লীগ কি জিনিস। ইউনূস এবার দেখবে কড়ায় গন্ডায় এবং ইউনূসের সাথে ওই পাকিস্তানের হানাদার বাহিনীর সঙ্গী সাথী দোসররাও বুঝবে আওয়ামী লীগ কি, ছাত্রলীগ কি, যুবলীগ কি, স্বেচ্ছাসেবক লীগ কি, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী লীগের যত মানুষ আছে, বঙ্গবন্ধুর সমর্থক, মুক্তিযোদ্ধাদের সমর্থক, মুক্তিযোদ্ধার বংশধর পরিবার, শহীদের পরিবার, এই বাঙালি জাতি দেখিয়ে দেবে বাঙালি জাতিকে কেউ যখন নিষ্পেষিত করে, নিপীড়ন করে, তার ফলাফল কি হয়। ৭১ বন্দুকের সামনে জয় বাংলা বলতে বাঙালি দ্বিধাবোধ করেনি। 2024-25 বাঙালি জাতি
দ্বিধাবোধ করবে না। ভালো থাকবে তোমরা, নিরাপদ থাকবে। গোপালগঞ্জ এবং খুলনার আরো কিছু সাহসী তরুণ আমাদের জানা আছে, তাদের নাম। আমরা তাদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা শোতে ডাকছি না। এটা আমি এই জন্য বললাম কারণ অনেকেই আমাকে ইনবক্স করেছে যে এর আরো অনেকে নাম উল্লেখ করেছে। আমরা জানি কারা আছে গোপালগঞ্জে এবং খুলনা সহ আরো অনেক জায়গায় যারা এখনো নিরাপদ নয়। বুঝতে হবে যুদ্ধ করতে গেলে নিরাপত্তাও একটি জরুরি বিষয়। নিরাপদ থাকতে হবে তো প্রতিরোধ করবার জন্য। সেই কারণে সেই বীর সাহসী তৃণমূলের কিছু নেতাকর্মীকে আমরা শোতে আনছি না। তাদের নিরাপত্তার প্রয়োজনে তারা নিরাপত্তা যখন সুনিশ্চিত হবে তারাও আমাদের শোতে আসবেন। আমি শেষে আপনার কাছ থেকে 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আপনার অনুষ্ঠানটি যেহেতু বাংলাদেশের বা আমাদের এই আওয়ামী লীগ সহ সাধারণ মানুষরা দেখবে, আমি 30 সেকেন্ড সময় আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি। সেটি হচ্ছে যে আমি আপনার মাধ্যমে আমাদের খুলনা সাধারণ মানুষকে একটি কথা বলতে চাই শুধু যে আজকে 5 আগস্টে আপনারা আজকে আপা অবশ্য সবাই স্বীকার করে যে এটি তারা বুঝতে পারে নাই সেদিন যে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশকেই ধ্বংস করা, এটি বুঝতে পারে না আপা। এই জন্য আসলে কিছু বলার নেই। কিন্তু আজকে খুলনার মানুষ আপা সন্ধ্যা হলে ঘরের দরজা দেয় আপা, কোনো মানুষ আজকে বাইরে বের হয় না। আপনি দেখছেন যে খুলনা লাশের নগরীতে পরিণত হয়েছে। আপনার মাধ্যমে আমি সাধারণ খুলনাবাসীকে শুধু বলতে চাই যে আপনারা অন্তত এর প্রতিবাদটুকু করেন। আমাদের জন্য, আওয়ামী লীগের জন্য প্রতিবাদ, খুলনার জন্য, বাংলাদেশকে রক্ষার জন্য আপনারা এগিয়ে আসুন। এবং আমি আপনার মাধ্যমে যারা আমার জন্য দোয়া করেছেন, যে সকল মা চাচিরা, আমার বাবারা যারা নামাজের পার্টিতে আমার জন্য দোয়া করেছেন, মন্দিরে সন্ধ্যা প্রদীপ দিয়ে আমার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনি শুধু বলতে চাই যে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি খুলনা দেখা হবে, হয় কোনো রাজপথে, না হয় কোনো চায়ের আড্ডায়। জয় বাংলা আপা। 1 মিনিট আমি একটু শেষ করবো আপনার মাধ্যমে। আমি দেশবাসীর কাছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই। আপনারা সকলে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দেশরত্নকে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য দান করে এবং খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ গোপাল বাংলাদেশে ফিরবেন। সেই সাথে সাথে আমার নেতা, আমার অভিভাবক জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি। সকলে আপনারা দোয়া করবেন। আর কারো চোখে জল দেখতে চাই না, কারো চোখে পানি দেখতে চাই না, প্রত্যেকের চোখে প্রতিশোধের আগুন দেখতে চাই। প্রতিশোধের আগুনে ওই ইউনূস রেজিম, ওই জামাত